গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। পঞ্চম পর্ব। রিদ খানের রুমে বসে আছি আমি ও কেয়া বর্ষা। আমি আরও কেয়া এখান থেকে ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করলেও বর্ষা স্বাভাবিক অবস্থায় নিজের দুহাতে মাথা চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বসে আছে, সেই কখন থেকে চুপটি করে। রিদ খান আমাদের তিনজনকে এই রুমের ভিতর রেখে সেই কখন থেকে গায়েব। সে এখন কোথায় আছে তাও জানি না কিছু, শুধু জানি আমাদের এইখানে বন্দি অবস্থা রেখে গেছে। আমি আরও কেয়া ছোটার চেষ্টা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়ি জায়গায়। কিন্তু তখনও বর্ষার কোনো রকম খেলতুল নেই, জায়গায় চুপটি করেই বসে আছে। বর্ষাকে এমন করতে দেখে রাগে আর বিরক্তিতে ফেটে পড়ছি আমি আরও কেয়া। একটা মানুষ হঠাৎ করে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে জানা ছিল না আমার, যা আজ বর্ষাকে দেখে বুঝতে পারছি আমি। রাগে ফেটে পড়া ভাব নিয়ে ঠাস করে যায় বসে থাকি শান্ত হয়ে। আমি শান্ত থাকলেও কেয়া যেন কোনোভাবেই শান্ত করতে পারছে না নিজেকে। কেয়া রাগে বিরক্তি নিয়ে পাশে থাকা ফুলের টপসটা ফ্লোরে ছড়ে মারে, চিৎকার করে বর্ষাকে উদ্দেশ্য করে বলে উঠে, তুই কি চাস বর্ষা, একটু বলবি আমাদের প্লিজ? কারণ তোর এই নাটকটা আর নিতে পারছি না আমরা কেউ। সিরিয়ালি তোর মতো মেয়ে আমি আমার জীবনে খুবই কমই দেখেছি। কিসের এত ভাব ওই রিদ খানের সাথে তোর, হে যার জন্য আমাদের দুই এতটা কষ্ট দিতে দ্বিধা বোধ করছি না? কি হয় তো ওই রিদ? হ্যাঁ। নিস্তব্ধ পরিবেশ, কেয়া প্রতিটা শব্দ ছিল প্রতিধ্বনি শব্দ মতো, প্রতিটি কথা ছিল ঝংকালোর মতো। কেয়া উচ্চ চিৎকারেও ছিল বর্ষার শান্ত দৃষ্টি বগি। বর্ষার আগের ন্যায় চুপটি করে মাথা নিচু করে বসে আছে চুপচাপ। বর্ষাকে চুপ থাকতে দেখে এবার যেন আমি রাগে ফেটে পড়ছি কেয়ার সাথে সাথে। আশ্চর্য, একটা মানুষ এত কিছুর শোনার পরও এতটা শান্ত হয়ে কিভাবে বসে থাকতে পারে, যেখানে আমিও কেয়া উত্তেজনায় পাগল পারা হয়ে যাচ্ছি। আমার মধ্যে যদি এটা পাগলপুনা, তো বর্ষার মধ্যে কি তার বিন্দু মাত্র খারাপ লাগছে না আমাদের জন্য? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে বর্ষা? আমি এই চিন্তা ভাবনায় করে রাগে ফেটে পড়ার অবস্থায় দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠি, তুই কি কিছু বলবি আমাদের বর্ষা? কারণ তোর এই অসময়ে চুপ থাকাটা সাংঘাতিক বিরক্তিদায়ক মনে হচ্ছে আমাদের কাছে। আমার এমন কথায় বর্ষা আগের ন্যায় বসে থেকে মাথা নিচু করে শান্ত সুরে বলে উঠে, আমার কিছু বলার তোদের? বর্ষার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি ও কেয়া। বর্ষার শান্ত সুরে এই কথা ছিল আগুনে ঘি ডালার মতো। আর সেটা হয়ে কেয়া তেলেবেগুনে জ্বলে উঠে বলল, তার বলার থাকবে কেন তোর? তুই তো পারিস ওই রিদ খানকে সাপোর্ট করতে নারী পাচারের কাজে। আজ তোর জন্য আমিও তৃপ্তি এই পরিস্থিতি শিকার হলাম। শুধু আমরা দুজন নয়, বরং আমাদের আশ্রমের পুরো মেয়েরা তোর জন্য এই পরিস্থিতি শিকার। কি করে পারি তুই রিদ খানের মতো দালালকে সাপোর্ট করতে, আমাদের নিয়ে ব্যবসা করতে? তোর একটু বুক কাঁপল না? কেয়া উচ্চ স্বরে কথায় বর্ষা আস্তে করে নিজের মাথাটা তুলে উপরে কেয়া দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বলল, না কাঁপিনি আমার বুক রিদ খানকে সাপোর্ট করতে। আর কেন কাঁপবে বলতো? রিদ খান তো কোনো খারাপ কাজ করছে না আমার দৃষ্টিকোণ থেকে। এখন যদি রিদ খান তোদের সাথে খারাপ কিছু করে থাকে তো আমাকে বুঝাতো কিভাবে করেছে তোদের সাথে কিছু। না বল না, কি এমন খারাপ কাজ করেছে তোদের দুজনের সাথে রিদ খান? আজ আমারও বড্ড জানতে ইচ্ছা করছে যে কি করেছে কি তোদের সাথে এমন রিদ খান। আচ্ছা কেয়া, কথা না হয় বাদই দিলাম। তৃপ্তি, তুই তো বিঘাত 6 মাস ধরে রিদ খানের সাথে ঘুরে বেড়েছিস তাই না? তাহলে তুই বলতো রিদ খান কি তোর সাথে কখনো খারাপ আচরণ করেছে, যেটা মাধ্যমে তোর মনে হয়েছে যে উনি তোকে বাজে ভাবে ছুঁইছে? হুমম। আচ্ছা এটা বাদ দে, তোকে কখনো কোনো সময় রিদ খান কোনো ছেলে সামনে পড়তে দিয়েছে? এমন কি বিঘাত 6 মাস আমাদের আশ্রমের কোনো কাজের ছেলেই হোক বা টিচার হোক বা ফাদারই হোক, কেউ কি কখনো তোর সাথে কথা বা সামনে এসেছি কখনো এই 6 মাস? হুমম। আমার তো মনে হচ্ছে না এমন কিছুই হয়েছে। বর্ষার এমন কথায় চমকিত হলাম আমি, কারণ বর্ষা যা বলছে তা সবই সত্য।
হৃদ খান আমার জীবনের আসার পর থেকে আমি দ্বিতীয় কোনো পুরুষের সাথে আমার কোনো কথা বা দেখা হয়নি। আর উনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কখনো এই বিষয়টি লক্ষ্যই করতে পারিনি আমি। তাই বর্ষার সাথে সাথে আমি চমকিত হয়ে বলে উঠি, মানে মানেটা খুবই সহজ তৃপ্তি, সহজটা কখনোই চোখে পড়ে না তোর, সবসময় উল্টোয় চোখে পড়ে তোর। তুই সম্পূর্ণ বিষয়টি না জেনেই সবাইকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছিস। তাও তাদের দোষ দিচ্ছিস যারা তোকে বাঁচানোর জন্য ভয়ানক কিছু শত্রুর সাথে রোজই মাইন্ড গেমস খেলতে হচ্ছে, শুধু তোকে সেভ করার জন্য, শুধু তোকে এই সব থেকে দূরে রাখার জন্য তাদের মতো লোকদের সাথে চলতে হচ্ছে হৃদ খানকে। তোর সাথে সাথে আমার মতো হাজার মেয়ে জীবন বাঁচাতে আজ তোর কাছে হৃদ খানের মতো ব্যক্তিকে হতে হয়েছে চরিত্রহীন লম্পট স্বৈরাচারী মানুষ। আমার এমন কথার পিছনে কেয়া কপাল কুঁচকে বলে উঠে বর্ষাকে, তোর কথার মানে আমরা বুঝতে পারছি না বর্ষা। তবে তুই যা বলতে চাইছিস তা কি প্রুফ করতে পারবি আমাদের? কারণ আমরা তোকে বিশ্বাস করি না। কেয়ার এমন কথায় বর্ষা কেয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে স্মিথ হেসে আবারও আগের ন্যায় বলে উঠে, আমাদের সত্যটা মানতেই সবচেয়ে বেশি কষ্ট হয় কেয়া। কিছুতেই মানতে চাই না, আর সেটাও আজ তোদের হচ্ছে, সেটা আমার সাথে হয়েছে ছিল প্রথমে। বর্ষার এমন কথায় আমি ও কেয়া একসাথে সাথে বলে উঠি, মানে তোর সাথে হয়েছে কি বুঝতে চাইছিস? আমাদের কৌতূহল ভরা দৃষ্টি দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে তাকিয়ে রই বর্ষা। মন্ত হয়ে খানিকক্ষণ বসে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হঠাৎ আমাদের উদ্দেশ্য করে বলে উঠে, তোদের হয়তো মনে আছে হৃদ খানের আগেও আমাদের তিনজনকে ঠিক একইভাবে ধরে এনেছিল জোর করে। আর সেই দিন আমাকে ৩-২ ঘন্টা হৃদ খানের সাথে একটা বন্ধ রুমের ভিতর থাকতে হয়েছি। সেদিন কি হয়েছিল ওই বন্ধ রুমের ভিতর আমার সাথে তা তোদের দুজনেই অজানা। বর্ষার এমন কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে আমার ও কেয়া। বর্ষার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি বলে উঠি, মানে কি হয়েছিল সেদিন? আমার এমন প্রশ্নে আবারও বর্ষা বলে উঠে, সেদিন যখন হৃদ খান আমাকে বন্ধ দরজা ভিতর আটকি রাখে একা উনার সাথে, তখন আমি পাগলের মতো চিৎকার করছিলাম উনার থেকে বাঁচার জন্য। আর এটা সেটা উনার দিকে ছুঁড়ে মারছিলাম যাতে উনি আমার কাছে আসতে না পারে। আমি ভয়ে এটাই আতঙ্কিত হয়েছিলাম যে আমি এটাই লক্ষ্য করতে ভুলে গিয়েছিলাম যে উনি কখনো আমার কাছে এসে দাঁড়ায়নি, বরং আমার থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আমি যখন লাগাতার উনার দিকে এটা সেটা ছুটে মারছিলাম, কোনোভাবেই আমাকে শান্ত করা যাচ্ছিল না। তখন একটা সময় উনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে রাগে এক ধমক দিয়ে বসে জোরে দূর থেকেই। আমি উনার হঠাৎ ধমকে ভয়ে চমকে চুপ করে যায়। আর শান্ত দৃষ্টিতে উনার দিকে তাকাতেই উনি আমাকে বুঝায় যে উনি আমার কিছুই করবে না, আমাকে শান্ত হয়ে উনার কথাগুলো শুনতে। আমি প্রথমে উনাকে বিশ্বাস না করলেও খানিকক্ষণ পর আমি নিজ থেকে উনাকে বিশ্বাস করতে শুরু করি। কারণ হৃদ খান আমাকে আমাদের আশ্রমের সকল রেকর্ড দেখিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমি সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। উনি আমাকে ভিডিও করা রেকর্ডগুলো দেয়া উনার রুমের টিভির মধ্যে, যেখানে দেখা যাচ্ছিল ফাদার মাদার মির্জা শেখ ও তার ছেলে জিসান শেখ সাথে ভিন্ন পলিটিক্সের লোক নারী পাচারের বিষয় নিয়ে আলোচনা করছে ও কিভাবে আরও মেয়েদের সংগ্রহ করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। কোনো একটা পার্টিতে, খুব সম্ভবত হৃদ খানের পার্টি হবে এটা। কারণ হৃদ খান তোকে যেদিন উনার সুইমিং পুলের পানিতে ফেলে দিয়েছিল সেদিন ঘটনা ছিল এটি। কারণ আমি তোকে আর কেয়া পার্টি শুরু হওয়ার আগেই নিয়ে সেদিন চলে যাওয়াতে আমরা তিনজনই বেঁচে গিয়েছিলাম সেই দিনকার মতো। কারণ আমাদের সাথে আসা বাকি মেয়েগুলোকে সেদিন পার্টিতে কেউ না কেউ কিনে নিয়েছিল পার্টিতে। আমরা তিনজনই পার্টিতে কারো চোখে পড়েনি, কিন্তু তৃপ্তি পড়েছিল হৃদ খানের চোখে। তাই হৃদ খান সেদিন আমরা চলে আসার পর তৃপ্তি সকল খবর বের করে লোক লাগিয়ে। আর সেইটা ছিল আমাদের তিনজনেরই সৌভাগ্য কিছু। তারপর কৌতূহল চোখে আমি। হৃদ খান সবসময় দেশ বিদেশে থাকেন, সিলেট কখনো আসা হয় না।
কিন্তু এই যাত্রায় আসেন কোনো ব্যবসায়িক প্রজেক্টের জন্য। কারো সাথে শত্রুতার রেশ ধরে আসে, তাকে মারতে এখানে এসেই জানতে পারে সেই ব্যক্তি ভিন্ন অপকর্মের সাথে জড়িত, এমনকি নারী পাচারও। হৃদ খান মেয়ে প্রতি কোনো রকম ভালোবাসা না থাকলেও নারীদের প্রতি শ্রদ্ধা ছিল প্রথম থেকে। মেয়েদের সম্মান করাই ভাবেন, ব্যক্তিকে মেয়ে ফেললে হয়তো সব ঠিক হয়ে যাবে বা নারী পাচারও বন্ধ হয়ে যাবে। কিন্তু হৃদ খানের ধারণা ভুল, প্রমাণ করে দিয়ে জানতে পারে এটা কোনো ছোটখাটো গ্যাগ নয়, বরং সিলেটের নামিদামি পলিটিক্স লিডাররা জড়িত এই কাজে। হৃদ খান একদিন সকালে সেই ব্যক্তিটিকে মারতে গিয়ে জানতে পারে এসব কিছু। আর সেদিন সকালেই তৃপ্তি তুই গিয়ে হাজির হোস সেখানে, আর হৃদ খান সম্পর্কে তোর মনে একটা বাজে ধারণা সৃষ্টি হয়। হৃদ খান সেদিনের পর থেকে সবার সম্পর্কে তথ্য জোগাড় করে রাখে, আর সঠিক সময়ে আসলে তাদের উপযুক্ত শাস্তি দিচ্ছে, মৃত্যুদণ্ড। আর কারা কারা এই কাজে জড়িত আছে জানতে হৃদ খান ও তাদের সাথে হাত মেলাই। সবই ঠিক ছিল, কিন্তু তোকে ভালোবাসার পর থেকে হৃদ খানের ভয়টা আরও জেগে বসে, তোকে হারানোর, আর তার রেশ ধরেই সিলেট থেকে কোথাও যাওয়া ছেড়ে দেয় এবং সময় তোর আশেপাশে থাকার চেষ্টা করত। তোর আশেপাশে যেন কোনো পুরুষ বেরোতে না পারে, তার দায়িত্ব নিয়েছে মাদারকে ও আমাকে। আমাকে সেদিন উনার সহযোগিতা হিসাবে রেখেছিল। আমি উনাকে ভিন্ন সময়ে আশ্রমের ভিন্ন তথ্য দিয়ে থাকতাম গোপনে। বেশ হেসে কথা বলার চেষ্টা করতাম ফাদার ও মাদারের সামনে, যাতে ওরা মনে করে আমি পুরুষদের প্রতি আসক্ত বা আমার পুরুষের নেশা আছে। কারণ তারা সেটা মনে করলে আমাকে সহজভাবে নিবে, আমাকে একা মুক্ত ভাবে ছাড়বে কোথাও সেজন। সেটাও আমাকে হৃদ খান বলেছিল করতে। আমাদের আশ্রমের 18 বছরের পর মেয়েগুলো আর খুঁজে পাওয়া যায় না কেন, তারা কোথায় যায় আমরা কেউ জানি না। ফাদার ও মাদারকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে তাদের নাকি এই আশ্রম থেকে বিয়ে দিয়ে দূরে পাঠানো হয় তাদের স্বামী সাথে, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ কোনো মেয়েকে বিয়ে পর স্বামী নিয়ে আসতে দেখিনি। কারণ তাদের সবাইকে বিক্রি করা হয় দেশের বাহিরে। আমার 18 বছর হওয়ার আমাকেও সেদিন বিক্রি করা হতো, কিন্তু তৃপ্তি অবস্থা খারাপ থাকায় চলে এসেছিলাম আমি। আজকেও হৃদ খান তোকে সেইফ রাখার জন্য ওই মির্জা শেখ ও তার ছেলে জিসান শেখের সাথে ফাদারের রুমে বসেছিল। তাদের যাতে সন্দেহ না হয় তার জন্য উনি তোর সাপোর্টে কিছু বলতে পারছিল না ফাদার ও মাদার সামনে। কিন্তু একটা সময় ঝগড়া রেশ ধরে, হৃদ খান সেখান থেকে আসিফ দিয়ে মির্জা শেখ ও তার ছেলে জিসান শেখকে বের করে আনে মারার জন্য, কারণ তাদের দুজনকে মেরে দিলে হয়তো আর বাকি কেউ থাকবে না এই পলিটিক্সের মধ্যে। শুধু ফাদার ও মাদার ছাড়া এতদিন আমরা সতর্কতার সাথে চলে এসেছি, কিন্তু আজ তোর পাগলামিতে হয়তো মাদার কিছু বুঝতে পেরেছে। আর যদি কিছু বুঝতে পারে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে যা এতদিন ধরে প্ল্যান করে এসেছিল। বর্ষার শান্ত সুরে কথাগুলো শুনতে মুহূর্তেই হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি আমি। এতটা সত্য জানার পর আমার যেন কষ্টটা আরও দ্বিগুণ লাগছে। বুক ফাটা কান্না আসছে আমার উনার জন্য। কি করে পারলাম উনাকে নিয়ে সন্দেহ করতে? উনি আমার জন্য প্রতিনিয়ত কষ্ট করে আসছে আমার জন্য, আর আমিই তাকে না জেনে কষ্ট দিলাম। কথাটা ভাবতে কান্না করে বসি আমি। আমি কান্না সিক্ত আটকে আসা কণ্ঠে বর্ষাকে উদ্দেশ্য করে বলে উঠি, উনি কোথায় এখন? আমার এমন কথায় বর্ষা নিচের দিকে তাকিয়ে থেকে বলে উঠে, জিসান শেখ ও তার বাবাকে মারতে গেছে হয়তো। কথাটি শুনে কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকি জায়গায়। তিনজনেই চুপ করে বসে থাকি জায়গায়। আমাদের কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকার পর হঠাৎই কেউ হটহট শব্দ করে আমাদের রুমে দরজা কেউ খুলে দেয়। দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠে সামনের দিকে তাকাতেই চোখে সামনে হৃদ খানকে দরজা খুলতে দেখি। অনাকাঙ্ক্ষিত উনাকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে উনার কিছু বুঝে উঠার আগেই আমি দৌড়ে গিয়ে উনার গলা জড়িয়ে ধরি নিজের দুহাতে। আমার 2 পা ফ্লোর থেকে 1 ফুট উচ্চতায় অবস্থান করছে। আমি এমন হঠাৎ জড়িয়ে ধরায় উনি তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গিয়ে এক হাতে দেয়াল ধরে অন্য হাতে আমার কোমর চেপে ধরে। আমাদের কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকার পর হঠাৎই কেউ হটহট শব্দ করে আমাদের রুমের দরজা কেউ খুলে দেয়।
দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠে সামনের দিকে তাকাতেই চোখে সামনে হৃদ খানকে দরজা খুলতে দেখি। অনাকাঙ্ক্ষিত উনাকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে উনার কিছু বুঝে উঠার আগেই আমি দৌড়ে গিয়ে উনার গলা জড়িয়ে ধরি নিজের দুহাতে। আমার 2 পা ফ্লোর থেকে 1 ফুট উচ্চতায় অবস্থান করছে। আমি এমন হঠাৎ জড়িয়ে ধরায় উনি তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গিয়ে এক হাতে দেয়াল ধরে অন্য হাতে আমার কোমর চেপে ধরে শক্ত করে। আমার হঠাৎ এই আক্রমণে উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছুক্ষণ চুপ থাকার পর কি হয়েছে বুঝতে আশ্চর্য হয়ে খুশিতে আমাকে নিজের দুহাতে জড়িয়ে ধরে সাথে সাথে আমার গলায় মুখ গজায়। আমি উনার এমন ছোঁয়া পেয়ে সাথে সাথে কেঁপে কেঁপে উঠি। উনি আমাকে আদুরের সাথে জড়িয়ে ধরতে দেখে আমি নিজের দুহাতে উনার দুগাল আঁকড়ে ধরে সারা মুখে পাগলের মতো করে চুমু খেতে থাকি মুহূর্তেই। আমি কি করছি সেটা তখন আমার জ্ঞান ছিল না যে। তবে তখন আমার শুধু মনে হচ্ছিল আমি উনাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারবো না বা আর কোনো কারণে উনাকে হারাতে চাই না। আমার উনাকে চাই চাই। আমার মধ্যে বিঘাত 6 মাসের উনার জন্য সব ভালোবাসা আজ এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে অবুঝের মতো করে। আমার এমন আচরণে মুহূর্তে ভ্যাবাচেকা খেয়ে যায় কেয়া ও বর্ষা আমার দিকে চোখ বড় বড় করে হা হয়ে থাকিয়ে থাকে কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই আমি আমার মতো করে উনাকে চুমু খাওয়ায় মহাব্যস্ত। বর্ষা ও কেয়া সাথে সাথে উনি আমার এমন কাজে শকট খেয়ে যায় তবে আমাকে আঁকলিয়ে রাখে শক্ত করে নিজের সাথে। আমি উনার চোখ মুখ গালে ঠোঁটে ছোট ছোট চুমু পাগলের মতো করে খেতে খেতে একটা সময় উনার চোখে দিকে আমি আমার দৃষ্টি স্থির করি। আমার দৃষ্টিতে অনুতপ্ত ও উনার জন্য শত ভালোবাসা থাকলেও উনার দৃষ্টিতে ছিল আমার জন্য ভরপুর নেশা। কেমন একটা নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি উনার এমন নেশাক্ত দৃষ্টি দেখে কিছুক্ষণ অবুঝের মতো করে মন্ত হয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বোধগম্য হয় যে আমি কি করছি এতক্ষণ উনার সাথে। হঠাৎ মনে হওয়া বিষয় ভাবতেই আমি লজ্জায় সিটিয়ে যাচ্ছি মুহূর্তেই। যে আমি কি করে এতক্ষণ উনার সাথে এমন একটা কাজ করতে পারলাম এটি মনে করতেই আমি দ্রুত উনার গাল থেকে হাতটা সরিয়ে নেই আর নিজের নজর নিচে নামিয়ে নেয়। উনার বাঁধন থেকে নামার জন্য আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি আর চেষ্টা করতে থাকি কিন্তু এতেও আমি সফল হতে পারিনি কারণ উনার শক্ত হাতের বাঁধনে আমি আবদ্ধ ছিলাম তাই কোনো রকম ভাবেই ছাড় পাচ্ছিলাম না। এবার উনি আমাকে লজ্জা পেতে দেখে বাঁকা হেসে উঠে আমাকে জড়িয়ে ধরা অবস্থায় আরও উপরে তুলে ফেলে এতে করে আমি ভীষণ বাজে অস্থিরতার শিকার হচ্ছিলাম কিন্তু উনি বেশ মজা পাচ্ছিল আমাকে লজ্জা দিতে পেরে। উনি আমাকে উনার কোল থেকে নামার জন্য নড়াচড়া করতে দেখে বাঁকা হেসে নিষিদ্ধ সুরে বলে উঠে, উহুম, নড়াচড়া করো না। আমার পর্বটা এখনো প্রকাশ পায়নি, বাকি হয়েছে সেটা। উনার এমন কথায় এবার আমি ইতস্তত বোধ করছিলাম। আমি নিজের দোষে নিজের পায়ে কোড়াল মেরেছি। আর যার জন্য আমাকে এতটা লজ্জাজনক পরিস্থিতি শিকার হতে হচ্ছে। আর কেয়া ও বর্ষা আমার থেকে নিজেদের হা হওয়া দৃষ্টি সরিয়ে নিয়ে এবার উনার ওপর নিক্ষেপ করে। বর্ষা উনার দিকে তাকাতেই উনি চোখে ইশারায় বর্ষা ও কেয়াকে বাহিরের চলে যেতে বলে। উনার ইশারা পেতেই বর্ষা ও কেয়া বিনা বাক্যয়ে চুপচাপ রুম থেকে বাহিরের চলে যায় ধীর পায়ে হেঁটে। ওরা বাহিরে যেতেই উনি নিজের এক হাতে রুমের দরজা আটকিয়ে দিয়ে সাথে সাথে আমাকে উনার কোলে তুলে নিয়ে বিছানার ওপর বসে আমার উনার কোলের উপরে বসিয়ে রেখে বাঁকা হেসে বলে উঠে, আমাকে পাগল করে। এখন এত সহজে যেতে দিব তোমায়? তোমার কি মনে হয় আমি খুব ভালো রীত? উনার এমন কথায় মাথা নিচু করে চুপ বসে রই। কারণ উনাকে বলার মতো কোনো ভাষায় আমার জানা ছিল না সেই মুহূর্তে। আর আমি বা উনার সাথে হঠাৎ এই অদ্ভুত আচরণ কেন করলাম তাও জানি না। তাই এই মুহূর্তে আমি লজ্জা মরে যাওয়া ছাড়া আর কোনো পথে নেই আমার। উনি আমাকে আজ লজ্জায় ফেলতে ফেলতে মেরে ফেলবে। উনি আমাকে লজ্জা পেতে দেখে বলে উঠে, উফ, বউ আমার লজ্জা পেতেও জানে। তাহা আমি শুরু করব যেটা তুমি করেছিলে আমার সাথে। কি ইউনিক কিছু চাও নাকি সেমটি করব তোমার মতো হুম? উনার এমন কথায় আমি আর সহ্য করতে না পেরে আস্তে করে বলে উঠি, আমি ইচ্ছা করে করেনি তো এইটা।
আমার কথা পিষ্টে উনি কাট কাট উত্তর দিয়ে বলেন, কিন্তু আমি তো ইচ্ছা করেই করব এইটা। কথাটা বলেই উনি উনার এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে আমার মাথা চেপে ধরে নিজের কাছে এনে আমার কপালে গাঢ়ভাবে একটা চুমু খাই। উনার এমন কাজে আমি কেঁপে ওঠে, সাথে সাথে নিজের দুহাতে উনার শার্টের কলার আঁকড়ে ধরি চোখ বন্ধ করে নিয়ে। আমার এমন কাজে উনি আমাকে আরও গভীরভাবে নেই নিজের সাথে। একের পর এক চুপ আমার কপালে চোখে মুখে খেয়ে নিয়ে আস্তে করে আমার গলার মুখ গজায়। উনার এমন কাজে আমি মুহূর্তেই আমি কেঁপে ওঠে, সাথে সাথে আরও টেনে ধরি উনাকে নিজের সাথে। আমি কি করছিলাম তখনও আমার বোধগম্য ছিল কিছু। হৃদ খানের ড্রয়িং রুমে বসে আছি আমি, একা বসে তা নয়। আমার সাথে উপস্থিত সবাই রয়েছে। বর্ষা, কেয়া, হৃদ খান, আসিফ ও আমি। আসিফ ও বর্ষা কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করছে আর উনি ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে মনোযোগ সহকারে। আর আমি চুপ করে বসে থাকার চেষ্টা করছি, কারণ আমি কেয়ার জন্য চুপ থাকতে পারছি না কোনোভাবেই। কারণ কেয়া আমাকে নানান সব প্রশ্ন করে বিবৃত করছে ক্ষণে ক্ষণে, আর যার কোনো উত্তরই আমার কাছে নেই। কেয়া শত প্রশ্নের কারণ হলো আমি আর হৃদ খানকে নিয়ে। কেন আমি এমনটা করলাম? আমাদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে কিনা? আর উনার সাথে রুমের ভিতর এতক্ষণ যাবৎ কি করছি? এতদিন যাবৎ হৃদ খান আর আমার সম্পর্কে কথা ওকে কেন জানায়নি আমি, ইত্যাদি সব প্রশ্ন করে করে আমাকে বিব্রত করছে ও সাথে আমার মাথাটা খাওয়ার চেষ্টা করছে। কেয়া আমাকে নিয়ে অনেকটা অস্থির থাকলেও বর্ষার কোনো রকম মাথা ব্যথা নেই আমাকে নিয়ে। কেয়া এবারও চুপ থাকতে দেখে বিরক্তি নিয়ে বলে উঠে, তুই কি কিছু বলবি তৃপ্তি? সেই কখন থেকে মুখে তালা এঁটেছ বসে আছিস? কেয়া কথায় আমার কোনো রকম হেলদোল না দেখে এবার আরও ক্ষেপ্ত হয়ে রাগান্বিত ফেস নিয়ে চলে যায় হৃদ খানের সামনে। উনাকে মনোযোগ সহকারে কাজ করতে দেখে কেয়া বিরক্তি নিয়ে বলে উঠে, আপনি সবসময় এত কাজ কাজ করেও তৃপ্তিকে কখন পটালেন নিজের জন্য সেটাই তো বুঝতে পারছি না আমি। কেয়া কথায় আমার কোনো রকম হেলদোল না দেখে এবার আরও ক্ষেপ্ত হয়ে রাগান্বিত ফেস নিয়ে চলে যায় হৃদ খানের সামনে। উনাকে মনোযোগ সহকারে কাজ করতে দেখে কেয়া বিরক্তি নিয়ে বলে উঠে, আপনি সবসময় এত কাজ কাজ করেও তৃপ্তিকে কখন পটালেন নিজের জন্য সেটাই তো বুঝতে পারছি না আমি। কেয়ার এমন কথায় মনোযোগ ভস্ম হয় হৃদ খানের। উনি দুই চোখ টান টান ভাব করে কপাল কুঁচকে তাকায় কেয়ার দিকে। একটা পলক কেয়াকে দেখে আবারও নিজের কাজের প্রতি মনোযোগী হতে হতে বিরক্তি নিয়ে বলে উঠে, যখন তুমি আমাকে নিয়ে রীতের কান বড়ায় ব্যস্ত ছিলে তখন। উনার এমন কথায় কেয়া অবাক হয়ে বলে উঠে, আমার এত কিছু বলার পরও তৃপ্তি পটে গেল আপনার সাথে? হুম। উনার হুমমম কথাটা শোনার সাথে সাথে নাক মুখ ছিটকে উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, ছি ছি, ওর রুচিটা খুবই খারাপ, শেষ পর্যন্ত এমন একটা ভিলেন স্বামী পছন্দ করল নিজের জন্য। কেয়ার এমন কথা উনি উচ্চ স্বরে সাথে সাথে বলে উঠে, কি? উনার উচ্চ স্বরে কিহহ শুনে আমরা সবাই তাকায় ওদের দিকে কৌতূহল চোখে। আর কেয়া উনাকে ভয় না পেয়ে উল্টো আফসোস সুরে সতেজ গলায় বলে উঠে, কিহহ মানে কি? যা সত্য তাই বলছি হহ। আমি তৃপ্তি ভবিষ্যৎ বলতে পারবো এক নিমিষেই, আমার বুনুটার জীবন তেজ পাতা হয়ে যাবে 2 দিনেই আপনার সাথে থেকে হু। কেয়া এমন কথায় আমরা সবাই হা হয়ে তাকিয়ে থাকি সেই দিকে। কেয়াকে এতটা নিভয়ে দেখে আমার হা হওয়ার ধাপটা আরও একগুণ বেড়ে যায়। আমাদের সবাই হা হওয়ার মধ্যে দিয়ে কেয়া আবারও কৌতূহলী হয়ে হৃদ খানকে প্রশ্ন সিক্ত কণ্ঠে বলে উঠে, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনি সবসময় তৃপ্তিকে ঋত বলে ডাকেন কেন? আমরা সবাই জানি ওর নাম তৃপ্তি, তাহলে আপনি কি জানেন না ওর নাম কি সেটা? হুম। কেয়া এমন প্রশ্নে হৃদ খান রাগান্বিত ফেস বলে উঠে, আমি সব জানি কে সে। তাই তোমার বলার দরকার নেই ওর নাম কি সেটা। আর বাকি রইল আমার ঋত নামটা নিয়ে, তাহলে সেটা হলো ওর আসল পরিচয়, জন্মসূত্রে ওর নাম ঋত। উনার এমন কথায় আমি ও কেয়া দুজনই চমকে উঠি। তার মানে উনি আমার পরিবার সম্পর্কে হয়তো কিছু জানে, যার জন্য উনি আমাকে এই নাম ধরে ডাকছেন।
আমি উনাকে এই ঋতো নামটা নিয়ে কখনো প্রশ্ন করতে পারিনি, কিন্তু আজ কেয়ার প্রশ্ন করাতে আমার মনে মধ্যে অনেক বেশি কৌতূহল জেগে ওঠে যে আসল পরিচয় কি আমার। আমি একটু এগিয়ে কিছু বলতে যাব তার আগেই কেয়া চমকে উঠে উত্তেজিত কণ্ঠে উনাকে বলে উঠে, মানে আপনি জানেন তৃপ্তি আসল পরিচয় কি? তাহলে বলুন না ওর আসল পরিচয়টা কি। কেয়াকে একের পর এক প্রশ্ন করতে দেখে উনি বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, কেন তুমি না ভবিষ্যৎ বলতে পারো এক নিমিষেই? তাহলে বাকিটা তুমি নিজেই বের করতে পারবে, আমাকে প্রশ্নে না করেই। কথাগুলো বলে এখন থেকে ধোপদাপ্পা ফেলে বাহিরের দিকে চলে যায় উনি কেয়াকে কিছু বলতে না দিয়ে। উনার এমন আজগুবি কথায় আমি আর কেয়া চিন্তা সিক্ত থাকলেও বর্ষা আর আসিফ ছিল স্বাভাবিক বগিতে। তাদের দেখে মনে হচ্ছিল তারা আমার পরিচয় সম্পর্কে সবটা আগের থেকেই জানে। উনার কথা অনুযায়ী আমরা এই মুহূর্তে উনার বাড়িতে আছি। এই মুহূর্তে আমরা তিনজনকে তিনটি রুম দেওয়া হয়েছে থাকার জন্য। আমার রুমটা সাথেই উনার রুমটি অবস্থান করছে। এই মুহূর্তে আমরা তিন বান্ধবী ছাড়া অন্য কেউ নেই এই বাড়িতে, তবে বেশ কিছু বডিগার্ড রয়েছে এখানে আমাদের সাথে। উনি আমাদের রেখে কোথায় গেছে তা বলতে পারি না, তবে এতটা বলে গেছে যে আজকে পর থেকে আমি সবসময়ের জন্য মুক্ত থাকব সবকিছুর থেকে। কেউ আর আমাকে নিয়ে গেম খেলতে পারবে না। উনার এমন কথায় তখন শুধু আমি করুণ দৃষ্টিতে তাকিয়েছিলাম উনার দিকে, কিছু না বলে। উনি আমার কপালে উনার ঠোঁট চেপে ধরে আস্তে করে চলে যায় আসিফকে নিয়ে। আর এখন প্রায় রাত 12টা বাজে। কেয়া বসে বসে টিভি দেখছে আর আমি বিছানার উপর বসে আছি। বর্ষা এখন মাত্র ফোনটা হাতে নিয়ে কিচেন রুমে দিকে গেছে কিছু একটা হাতে নিয়ে। খুব সম্ভবত মুগ টাইপের কিনা হবে। তবে বর্ষাকে আজ সন্ধ্যা থেকে বেশ চিন্তিত দেখাচ্ছে কোনো এক কারণে, তবে আমাদের কিছু বলছে না কিন্তু বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। আমার এমন চিন্তা ভাবনায় মাঝে হঠাৎ করে কিচেন রুম থেকে বর্ষার উচ্চ শব্দের চিৎকার ভেসে ওঠে আমাদের কানে। চিৎকারের শব্দ কানে আসতেই ঝটপট করে আমি ও কেয়া দ্রুততার সঙ্গে দৌড়িয়ে কিচেন দিকে যায় যে কি হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমি ও কেয়া কিচেন রুমের পৌঁছাতে চোখে সামনে যা দেখলাম তা জন্য আমি বা কেয়া মোটেও কেউ প্রস্তুত ছিলাম না। এটা ভয়াবহ দৃশ্য দেখে মুহূর্তেই পাথর মুতি রূপ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ি ভাবহীন চোখে। চোখের সামনে বর্ষার নৃশংস দেহটা ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে জমে যায় আমি ও কেয়া। বর্ষা নিজের মাথাটা দুহাতে চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে ব্যথায়। বর্ষার রক্তে কিচেনের ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে মুহূর্তেই। বর্ষার এমন তো অবস্থা দেখে আমি আর কেয়া জায়গায় দাঁড়িয়ে থাকি শকট খেয়ে। আমি আর কেয়া এতটা শক্তে চলে যায় যে বর্ষাকে কে এই অবস্থা করল তা দেখতেই ভুলে গেছি দুজনেই। আমাদের ঘুর ভাঙ্গে বর্ষার কাতরানো শব্দে শুনে। চিৎকার করে ফ্লোরে বর্ষার সামনে বসে বর্ষাকে আমার কোলে নিতেই পাশ থেকে কেউ জোরে আমার মাথায় লট দিয়ে আঘাত করে শক্ত করে। লডে ভারী খেয়ে ফ্লোরে ছিটকে পড়তেই কেয়া বুক ফাটা চিৎকার শোনার যায় আমার জন্য। আমি ফ্লোরে আহ শব্দ করে উপুর হয়ে পড়ে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল মাদারকে। মোটা লড নিয়ে দাঁড়িয়ে আছে রক্ত লাল চোখে আমাদের তিনজনকে মারার জন্য। পুরো এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের সামনে। উনাকে দেখে মনে হচ্ছে উনি কিছু সাথে যুদ্ধ করে এখানে পৌঁছায় আমাদের কাছে মারার জন্য। আর এখন মাদার আমার মাথায় আঘাত করেই কেয়াকে আঘাত করতে যাবে তার আগেই ভাগ্যবশত কিছুটা ঝুঁকে যেতেই কেয়া আর মাদারের সেই লটের ভারীটা লাগে কেয়া বাম পায়ের ওপর। আমাদের মতো কেয়াও সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ল অনাকাঙ্ক্ষিতভাবে। আমাদের তিনজনকে একসাথে ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে তৃপ্তির ছেয়ে গেল মাদারের চোখে মুখে। তিনি রাগে রি রি করতে করতে আমাদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, তোদের তিনজনের জন্য আজ এত বছরের সাধনা আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের তৈরি করা সব প্ল্যানিং নষ্ট করেছিস তোরা তিনজনই। কথাটা বলেই আবারও উনার হাতে থাকা লটটা দিয়ে আঘাত করে আমাদের তিনজনের ওপর। আমরা ব্যথায় চিৎকার করছি কিন্তু কোনো বডিগার্ড এগিয়ে আসছে না আমাদের দিকে।
আমাদের তিনজনের বুক ফাটা চিৎকার শুনে মাদার আরও তৃপ্তিতা নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, আরও জোরে চিৎকার কর তোরা। তোদের চিৎকারে আমার শান্তি শান্তি লাগছে বড্ড। তোদের বাঁচানোর জন্য একটা মানুষ আসবে না এগিয়ে, কারণ আমি তো রিদ খানের সব কয়েকটা বডিগার্ডকে অজ্ঞান করে এসেছি এখানে তোদের মারতে, যাতে আমার তোদের মারতে কোনো রকম সমস্যা না হয়। রিদ খানের চোখে পাকি দিয়ে এখানে বহু কষ্টে পৌঁছিয়েছি, আর এত সহজই তোদের ছেড়ে দিব হুম্মম? তোদের মেরে আমি আমার স্বামী আত্মাকে শান্তি দিব। আমার শান্তি চাই, কারণ তোদের জন্য ওই রিদ খান আমার স্বামী ও আমাদের সাথে থাকা সব পার্টনারদের মেরে ফেলেছে। আমাদের এত বছর ধরে করা আশা কালো ব্যবসা বন্ধ করে দিয়েছে ওই রিদ খান, সব পুলিশের হাতে তুলে দিয়েছে প্রুফ সহ। তাই আমিও রিদ খানকে এত সহজে জিততে দিব না। আমি যখন সব হারা হয়েছিল তখন রিদ খানকেও তোদের হারাতে হবে, বিশেষ করে এই তৃপ্তিকে। আমাকে উদ্দেশ্য করে রিদ খান তো তোকে ভালোবাসে, তাই না রে তৃপ্তি? হুমম, তাই আমি আরও আগেই বুঝতে পেরেছিলাম, তারপর কিছু বলেনি, কারণ ভেবেছিলাম রিদ খান আমাদের পক্ষে আছে, তাই যা খুশি করুক আমাদের কি। কিন্তু এখন যখন আমার সবশেষে রয়েছে তখন রিদ খানকেও তার ভালোবাসা হারাতে হবে। কথাটা বলেই পর পর কয়েকবার আঘাত করে আমার শরীরের জোরে জোরে। আমি চিৎকার করছি আর ফ্লোরে কাতরাচ্ছি, কারণ ফ্লোর থেকে উঠতে পারছি না কিছুতেই। আমার মাথায় আঘাত করার কারণে অনেক বেশি রক্ত ঝরছে মাথা দিয়ে, তাই বেশ একটা নড়াচড়া করতে পারছি না। আমার অবস্থা এবার বর্ষা ওকে চেয়ে বেশ খারাপ হয়ে দাঁড়িয়ে। মাদার যখন ক্ষিপ্ত হয়ে লাগাতার আমাকে আঘাত করছিল, কেয়ার অবস্থা আমার ও বর্ষার চেয়ে বেশ ভালো থাকায় তখন কেয়া কোনো রকম ভাঙ্গা পা নিয়ে উঠে দাঁড়িয়ে কিচেন থেকে ছোট সিলিংটা বোতল নিয়ে পিছন থেকে জোরে আঘাত করে মাদারের মাথায়। ভারী মারার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়ল, মাথা চেপে ধরে। মাদার ফ্লোরে লুটিয়ে পড়তেই কেয়া দ্রুত এসে আমাকে ধরে নিজের কোলের উপরে মাথাটা রাখে। কান্না করতে করতে আমাকে বলতে থাকে, তৃপ্তি, তোর কিছু হবে না, আমি আছি তোর সাথে, ভাইয়া এখনই আসবে আমাদের তিনজনকে বাঁচাতে। কথাটা বলেই কেয়া আঝরে কান্না করতে থাকে আমাকে কোলে নিয়ে। কাতরানো অবস্থায় কেয়াকে বলছি বর্ষাকে দেখার জন্য, আর আমাকে ধরে অজরে কান্না করছে। কেয়ার এমন কান্নায় মধ্যে দিয়ে পিছন থেকে মাদার উঠে দাঁড়িয়ে সিলিংটা বোতলটা দিয়ে জোরে আঘাত করে কেয়ার মাথায়। কেয়াও ছিটকে পড়ল ফ্লোরে আমার সাথে। আমি চিৎকার করে কেয়া ডাকতে ডাকতে মাদারের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি আর বলছি কেয়াকে ছেড়ে দিতে, আমাদের ছেড়ে দিতে। মাদারের মাথাটা ফেটে রক্ত ঝরছে কেয়ার ভারী মারাতে। তারপর মাদার উঠে দাঁড়িয়ে সিলিংয়ের বোতল দিয়ে আঘাত করে কেয়ার মাথায়। মাদার রক্ত ঝরা মাথা নিয়ে রাগে বশবতী হয়ে আবারও এগিয়ে যেতে থাকে কেয়া মারার জন্য। কেয়ার দিকে মাদার এগিয়ে যেতে আমি উনার পা চেপে ধরি শক্ত করে, যাতে কেয়াকে মারতে না পারে। আমার মাদারের পা চেপে ধরাতে আরও রেগে যায় মাদার, তিনি আমার পেটের ওপর লাথি মেরে নিজের পা ছুটিয়ে নেন। আমি চিৎকার করে কেয়াকে পালাতে বলতে থাকি, কিন্তু তার আগেই মাদার নিজের পা ছাড়িয়ে নিয়ে কেয়াকে আঘাত করতে যাবে, তার আগেই বর্ষার পাশে ফ্লোরে পড়ে থাকা মাদারের হাতে লটটা দিয়ে ভারী মারে মাদারের পায়ে ওপর। মাদার আবারও ফ্লোরে লুটিয়ে পড়তেই কেয়া রক্ত ঝরা মাথাটা নিয়ে উঠে বসে আমার পাশে। বর্ষার মাথায় রক্তে সারা শরীর ভেসে যাচ্ছিল। তারপর আমাদের বাঁচাতে উঠে দাঁড়ায় লট হাতে। মাদার ফ্লোরে লুটিয়ে পড়ার পর বর্ষা পর পর কয়েকবার আঘাত করে মাদারের মাথায় সেই লটটা দিয়ে, আর চিৎকার বলতে থাকে, তোর মতো ডাইনি রাক্ষসী জন্য আজ আমাদের মতো নিষ্পাপ মেয়েরা কলঙ্কিত। তোরা যুগে যুগে মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করে এসেছিস, কখনো চিন্তা করেছিস কি যে সেই মেয়েটার কেমন লেগেছিল তোদের এমন করাতে? কখন চিন্তা করেছিস সেই মেয়েগুলো এত সাজানো গোছানো স্বপ্নগুলো তোরা দিনে শতবার নষ্ট করেছিলি? পতিতালয়ে টাকা মানে বুঝতে চেয়েছিস কখনো কেমন ছিল একটা জন্য? নিজের দেহটা রোজ রোজ বাবার বয়সে লোকেরা ছিঁড়ে যাবে, সেটা কেমন লাগে একটা মেয়ে জন্য কখনো ভেবে দেখেছিস হারামজাদি? তুই কে অন্যের জীবন নিয়ে খেলা করার? হ্যাঁ, তোদের জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছিল ওই হারামজাদি? কথাগুলো বলতে বলতে উড়াধুরা এলোপাতাড়ি মারতে থাকে বর্ষাকে।
এতদিনের রাগটা যেন আজ কিছুতেই শান্ত করতে পারছে না বর্ষা। নিজের ভিতর পুষে রাখা রাগটা সব একসাথে বের হচ্ছে মাদারের ওপর। আর মাদার শুধু ফ্লোরে উপুর হয়ে পড়ে চিৎকার করে লাগাতার। বর্ষার কথাগুলো শেষই কেয়া বর্ষাকে সাপোর্ট করে বলে উঠে, বর্ষা থামিস না আজ। মার এই ব্যাটিকে মারতে মারতে মেরে ফেল এই মহিলাকে। তুই কান্ত হলে আমাকে বলবি, আমি তোর হয়ে বাকিটা মারব। তারপর ব্যাটিকে ছাড় দেওয়া যাবে না। কেয়ার এমন কথায় তখন আপাতত আমাদের কিছু বলার ছিল না, তবে আমি কোনো রকম কাতরাতে কাতরাতে কেয়াকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি মারব একে। আমার মাটাকে মারবে এই মহিলাকে কেয়া। মার এমন কথায় বর্ষার কোনো রকম ভাবান্তর না হলেও কেয়া বেশ চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে, যে আমার এতটা খারাপ অবস্থায় কি করে মারব মাদারকে। আর যায় হোক, একে তো মার হবে তাই না, কারণ এই মহিলা আমাদের সবার সাথে খারাপ করেছে। কেয়া আমাকে উঠে বসিয়ে চিন্তিত চোখে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, তোর অবস্থা তো বেশ খারাপ রে তৃপ্তি। কি করে তুই মহিলাকে মারবি হুম্মম? আচ্ছা তোর সমস্যা নেই, তোর হয়েও আমি এই মহিলাকে মেরে দিব কেমন। তুই চিন্তা করিস না। কেয়া এমন অবুঝ কথায় তখন আমায় বড্ড শান্তি দিচ্ছিল, কারণ আমিও মাদারকে মারতে পারব তাই। আমিও কেয়ার এই কথায় সহমত পোষণ করে নিজের মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে বলে উঠি, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আগে আমার অংশেটা মারবি, তারপর তোর অংশেরটা কেমন। আমার কথায় মুহূর্তে কেয়াও সহমত প্রকাশ করে। বর্ষা ও কেয়া এই মাদারকে পর পর আঘাত করতে করতে একটা সময় মাদার অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। মাদারকে নড়াচড়া করতে না দেখে থেমে যায় ওরা। হাতে থাকা লটটা কেয়া ফেলে দিয়ে আমাকে ধরে দাঁড় করাই। পিছন ফিরে এক পলক মাদারের দেহটা ফ্লোরে দেখে নিয়ে আমাকে ধরে ধরে কেয়া রুমে দিকে যেতে থাকে। কেয়ার মাথাটা ফেটে গেছে, তারপরও তেমন এটা একটা গভীর হয়নি। আমারও বর্ষা মাথা গভীরভাবে ফেটেছে, তাই এখনো রক্ত ঝরে থাকে। কেয়া ও আমার পাও ভেঙেছে, তাই কেয়া ভাঙ্গা পা নিয়ে কোনো রকম আমাকে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে তুলছে, আর বর্ষা নিজে নিজেই কষ্ট করে জিমোতে আমাদের সাথে উঠছে। পিছনে ফিরে আর একটা বারের জন্য মাদারের দেহটার দিকে তাকায়নি, যদি তাকাতাম তাহলে হয়তো আবারও বিপদের হাত থেকে বেঁচে যেতাম। তিনজনই রুমে এসে বসি ফ্লোরের উপর। কেয়া ফার্স্ট এড বক্স এনে আমার কপাল পরিষ্কার করতে থাকে, আর বর্ষা নিজেই নিজের রক্ত ঝরা বন্ধ করতে থাকে। আমার মাথা থেকে রক্ত পড়া বন্ধ হতেই তাকাই বর্ষার দিকে। বর্ষা জিমাতে থাকে কপালে হাত রেখে। বর্ষাকে ডলতে দেখেই আমি আর কেয়া দ্রুত ধরে ফেলি বর্ষাকে। বর্ষার মাথায় ব্যান্ডেজ করতেই বিছানায় সাথে এলান দিয়ে ফ্লোরে বসায়। আমরা তিনজনই একইভাবে বসতেই আমার চোখে যায় টেবিলের ওপর আমার নীল ডায়েরিটা ওপর। সেটা দেখেই কোনো রকম দুলতে দুলতে গিয়ে সেখানে বসে পড়ি আজকে ঘটনাগুলো লেখার জন্য। আমার কেন জানি মনে হচ্ছে আজকে পর আর যদি লেখার সময় না পাই তো। সেটা চিন্তা ভাবনায় করে আজকে ঘটনাগুলো সবটা লিখে ফেললাম ডায়েরিটাতে। আমার লেখার মধ্যেই আমার নাকের মধ্যে খুব তীক্ষ্ণ একটা গন্ধ লাগে, খুব সম্ভবত গ্যাস ছাড়ার গন্ধ। আধা 15 মিনিট যাবৎ আমি ডায়েরিটা লিখছি। আর এই 15 মিনিটের ভিতর হয়তো মাদার কিচেন রুমের গ্যাসের ছেড়ে দিয়েছে আমাদের পুড়ে মারার জন্য। আমি বিষয়টি বুঝতে পারার আগেই কেয়া ও বর্ষার বুঝতে পারে। তারা দ্রুততার সঙ্গে রুমে দরজা আটকিয়ে দিয়ে জ্বালানা খুলে দিলে তাতে কোনো বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। কারণ সারা বাড়িতে আগুন লাগলে আমাদের রুটি এমনিতেই পুড়ে যাবে। আমরা তিনজনেই খুব ভয়াবহ কিছু সামনে দাঁড়িয়ে পেরেছিলাম তখন। কারণ আমরা এখন 3 তলার ওপর একটা রুমে আছি, এখান থেকে নিচে নামতে নামতে নিশ্চিত মাদার আগুন লাগিয়ে দিব পুরো বাড়িতে। আর আমাদের তিনজনের পা ভাঙ্গা, তাই দ্রুত গতিতে নিচেও নামতে পারবো না। আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ গ্যাস সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যে কোনো সময়ে আগুন লাগতে পারে। সবশেষে যদি এই 3 তলা থেকে লাফ দিতে যায় তাহলে তিনজনেই মারা পড়ব, কারণ আমার তিনজনেরই এমনিতেই নাজেহাল অবস্থা। এই অবস্থা লাফ দিলে নিশ্চিত মারা পড়ব।
আমি কথাগুলো চিন্তা করছি আর ডায়েরিটাতে দেখছি হৃদ খানের জন্য, কারণ আমরা 3 জন মারা গেলেও যাতে উনি বুঝতে পারে আমাদের মৃত্যুটা কিভাবে হয়েছে, উনাকে কতটা মিস করছিলাম আমরা। আমার এমন চিন্তা করে উনার জন্য বুক চাপা কান্না করে খুব কষ্ট করে লেখি। আমি আপনাকে খুব ভালোবাসি। নিজের চাইতেও অনেক বেশি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম এই মাদারের সাথে লড়াই করেও। লাস্ট পর্যন্ত জানি না বাঁচতে পারবো কিনা। তবে আমি বেঁচে থাকতে আপনাকে জানাতে চেয়েছিলাম আমার এই ভালোবাসার কথাটা, তা আর মনে কখনোই পারবো না। নিয়তির কাছে আমি হেরে গেছি। তবে আমার ডায়েরিটা আপনার জন্য রেখে যাচ্ছি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে লেখা থাকবে। আপনার কাছে যে কোনো মূল্যেই আমি ডায়েরিটা পৌঁছাবো, কারণ নিয়তি নিশ্চয়ই আমার সাথে এতটা অবহেলা করবে না। আমাকে আপনার কাছে ফিরে না দিলেও আমার ভালোবাসার ডায়েরিটা ঠিকই ফিরিয়ে দিবে। লাস্ট আপনাকে বলতে চাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আপনাকে। ইতি ভালোবাসার ঋত। উনার জন্য এই মেসেজটা লেখি উঠে দাঁড়ায়। ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে। আর মনে মনে ঠিক করি এই ডায়েরিটা 3 তলার ওপর থেকে জালানা দিয়ে বাহিরের বাগানে ফেলে দিব। এমন মনস্থির করে ওদের দিকে তাকাতেই চোখে পড়ল বর্ষা ও কেয়ার খুবই অস্থির ফেস। ওরা কি করে এখান থেকে বের হবে সেই চিন্তায় দুইজনেই কান্না করছে। কেয়া উচ্চ স্বরে কান্না করলেও বর্ষা ঢুকে ঢুকে কান্না করছে যাতে আমি আর কেয়া বেশি একটা ভয় না পাই। বর্ষা ভেজা চোখে নিয়ে করুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থেকে নিজের হাতটা ছাড়িয়ে দেয় আমাদের উদ্দেশ্য। বর্ষার হাতটা ছাড়িয়ে দিতে আমি ও কেয়া গিয়ে ঝাপটিয়ে ধরে বর্ষাকে হাউমাউ কান্না করতে থাকি। আমাদের কান্না করার মধ্যে দিয়েই বর্ষা সান্ত্বনা সুরে বলল, প্লিজ বোনরা, আমার কান্না করিস না। জীবনের শেষ পথে এসে এই কান্নাটা সাথে যেতে চাই না। আমার 3 জন্য সবসময় একসাথে ছিল, কেউ কাউকে ছেড়ে যায়নি, আর আজ ভাগ্যটা দেখ মরার সময় আমরা 3 জন একসাথেই থাকব। এর চেয়ে বড় পাওয়া কি আছে বল। প্লিজ জীবনের শেষ মুহূর্তে আমরা 3 জনেই একসাথে থাকতে চাই। বর্ষার এমন কথায় আমি ও কেয়া আরও গভীরভাবে বর্ষাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি। হাতে থাকা ডায়েরিটা দেখে বর্ষাকে বলে উঠে, আমার হাতে থাকা ডায়েরিটা আমার জীবনের শেষ কথাগুলো উনার জন্য বন্দি করা। তাই আমার এই ডায়েরিটা উনার কাছে পৌঁছাতে চাই। উনাকে আমার ভালোবাসা পৌঁছাতে না পারলেও এই ডায়েরিটা পৌঁছাতে চাই। আমার জীবন বাকি কথাগুলো লিখে এই ডায়েরিটা জালানা দিয়ে ফেলে দিব। আমি জানি কেউ না কেউ ঠিক এই ডায়েরিটা পৌঁছাবে উনার হাতে। আমার এমন কথায় টলমলে চোখে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল বর্ষা ও কেয়া। বর্ষা কান্না জড়িত কণ্ঠে চোখের ইশারায় সুমতি জানিয়ে আস্তে করে বলে উঠে, হুম। বর্ষার সুমতি পেয়ে আমি এখানকার সব ঘটনাগুলো চিন্তা করে লিখতে থাকি। আমার লেখার মধ্যে দিয়েই পুরো বাড়িতে সাথে সাথে আগুন লেগে উঠে দাউদ দাউদ করে। আগুনের মধ্যে দিয়ে চিন্তা করি জ্বালানা দিয়ে কোনো রকম ডায়েরিটা ফেলে দিব, কারণ আমাদের রুমে তেমন একটা আগুন ছিল না তখন। রুমে জ্বালানা খোলা থাকায় গ্যাস তেমন একটা ছাড়ায়নি, তবে 5 মিনিটের মধ্যে হয়তো সব পুড়ে যাবে, সাথে আমরাও। কারণ বাড়িতে যে পরিমাণ আগুন লেগেছে এখান কেউ আসলেও আমাদের বাঁচাতে পারবে না। চারদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করছে। মৃত্যুটা নিজের খুব কাছ থেকে দেখতে ডায়েরিটা বন্ধ করে জ্বালানা দিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন কেয়া আর বর্ষাও কান্না করছিল অঝরে। কেয়া আর বর্ষা তখন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল অঝরে, কারণ তখন আমাদের রুমেও চারদিকে আগুন ছড়িয়ে পড়েছিল। আমাদের হাতে কিছুই ছিল না করার জন্য। আর এই আগুনে আমরা কেউ যে বাঁচব না তাও নিশ্চিত। আমি চারপাশে আগুন ছড়িয়ে পড়তে দেখে দ্রুত গতিতে জ্বালানা দিয়ে ডায়েরিটা নিচে ফেলে কেয়া আর বর্ষার কাছে চলে আসব এই সিদ্ধান্ত নেই। মরতে হবে নিশ্চিত, তাই জীবনের শেষ মুহূর্তে গুলো আপনজনকে জড়িয়ে ধরে মরতে চাই। বর্তমান ডায়েরিটা শেষ অংশটা পড়েই অঝরে কেঁদে উঠি আমি। মায়া, তৃপ্তি, বর্ষা, কেয়া সাথে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্তে ছিল অনেক চিতিবিচক্ষু। কিন্তু তাদের জীবনের শেষ মুহূর্তেটা ছিল কষ্টদায়ক। আর এই শেষ মুহূর্তেটাই কিছুতেই মেনে নিতে পারছি না আমি।
তাই কান্নাটা যেন বুক ফেটে আসছে ভিতর থেকে আমার রিদ খানের জন্য। উনার জীবনের ভালোবাসা একটা মানুষ ছিল আর সেই মানুষটাকেই হারাতে হয় নিয়তির কাছে। উনি করে পারছে এই সবটা মেনে নিতে, আর কারো অতীত এতটা ভয়াবহ হতে পারে এই ডায়েরিটা না পড়লে কখনোই বুঝতে পারতাম না আমি। ডায়েরিটা পরের পৃষ্ঠাগুলোতে কিছুই লেখা ছিল না। শূন্য পাতা দেখে আমি কান্না ছেয়ে আরও অস্থির হয়ে উঠি। কারণ এর পর কি হয়েছিল ওদের সাথে সেটা জানার জন্য। ওরা তিনজনই কি মারা গেছে ওই ভয়াবহ আগুনে পুড়ে? আর রিদ খানের তখন কোথায় ছিল? আর কবেই বা এসেছিল এই আগুনে মধ্যে? সবকিছু পুড়ে যাওয়ার পর নাকি সঠিক সময়ে এসে ওদের বাঁচাতে পেরেছিল রিদ খান? আর এই ডায়েরিটা পড়ে এতটা বুঝতে পারছি যে তৃপ্তি সেদিন সফল হয়েছিল এই ডায়েরিটা আগুন মধ্যেও জ্বালানা দিয়ে ফেলতে। কারণ আমার হাতের ডায়েরিটাই তৃপ্তি দেওয়া শেষ উপহার রিদ খানের জন্য। আমি এই কথাগুলো চিন্তা করেই আরও অস্থির হয়ে উঠি তৃপ্তি, বর্ষা, কেয়ার শেষ অতীতটা জানার জন্য। অশ্রুসিক্ত চোখে অস্থির হয়ে ডায়েরিটা শেষ পাতাগুলো উল্টাতে থাকি বাকি জানার জন্য সেদিন কি হয়েছিল কেয়া, বর্ষা, তৃপ্তির সাথে। আমি কান্না করতে করতে অস্থিরতা নিয়ে একের পর এক পাতা উল্টাতে থাকি আর কোথাও কিছু লেখা আছে কিনা। কিন্তু কোথাও কোনো লেখা না দেখে এবার হালকা হালকা শব্দ করে ফুপাতে থাকি কান্না করতে করতে আর খুঁজতে থাকি। সম্পূর্ণ ডায়েরিটা খুঁজে কোথাও আর কোনো লেখা না দেখে এবার ফুপিয়ে কেঁদে উঠি শব্দ করে। আর অস্থিরতা যেন এবার আমার বহু গুণ বেড়ে যায় আমার বাকি প্রশ্নের উত্তরগুলো জন্য। আমার এত এত প্রশ্নের উত্তর কে দিবে আমায়, কার কাছে যাব আমি এসব প্রশ্ন নিয়ে? পরিবারে কারো কাছে যেতে পারবো না কারণ তারা আমার এসব প্রশ্নের উত্তর কখনোই দিবে উল্টো আমি বিপদে সম্মুখীন হতে পারি আর আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কি আদৌ জানে কেয়া, বর্ষা ও তৃপ্তির সাথে জড়িত রিদ খানের অতীত সম্পর্কে? মাথায় প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। লাস্ট এই ডায়েরিটা ছিল সেটাও অর্ধেকটা লেখা, তাও তৃপ্তি মরার আগ পর্যন্ত। এরপর কি হয়েছে সেটা শুধু একমাত্র রিদ খানই বলতে পারবে কিন্তু তিনি আমাকে কখনোই বাকিটা বলবে না। আমার সব প্রশ্নের উত্তর তিনি কখনোই দিবে না। সেটা উনি আরও আগেই বলে জানিয়েছেন। আর উনার যদি নিজের মুখে বলার হতো তাহলে উনি আমাকে এতটা গোলকধাঁধা ফাঁসাতো না। তাই আমি শত চেষ্টা করেও উনার মুখ থেকে একটা প্রশ্নের উত্তর পাব না। এটা চিন্তা করে আমি আরও অস্থির হয়ে উঠি। বিছানায় উপুর হয়ে ডায়েরিটা জড়িয়ে ধরে ফুপাতে থাকি কি করব? কার কাছে যাব? কিছু বুঝতে পারছি না আমি। সবকিছু যেন আমার কাছে এলোমেলো লাগছে। খুব বেশি অগজালো লাগছে, সাথে বড্ড অসহায়ও মনে হচ্ছে নিজেকে। বেশ সাজগোজের সাথে বেকনিতে দাঁড়িয়ে আমি। দৃষ্টি আমার আকাশের শূন্যতে বহমান। অস্থির মন আর শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছি বেলকনির গ্রিল ধরে। তৃপ্তি ডায়েরিটা পড়ে শেষ করেছি আজ 3 দিন হয়েছে। এই 3 দিনে লাখ চেষ্টা করেও তৃপ্তির সাথে ঘটে যাওয়া শেষ অংশটা জানতে পারিনি। এই 3 দিনে রিদ খানের সাথে একবার দেখাও পর্যন্ত করতে পারিনি। শুধু একবার ফোনে কথা হয়েছিল। আর তখন শুধু আমি উনাকে এতটা জিজ্ঞাসা করেছিলাম যে তৃপ্তির সাথে সেদিন কি হয়েছিল। বর্ষার, তৃপ্তি, কেয়া ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে? রিদ খান আমার এতটুকু শোনার পরপরই কলটা কেটে দেয় আমার। আর কিছু বলার সুযোগ দেয়নি আমাকে। পরে আমি গিয়েছিলাম উনার সাথে দেখা করতে কিন্তু উনি কোনোভাবেই আমাকে উনার অবধি পৌঁছাতে দেয়নি। তাই আজ আমি ব্যথপথিক হয়ে এইখানে দাঁড়িয়ে আছি। এখন দুপুর 2টা বাজে, বাহিরে কাঠ পুরানো রোদ। এই রোদের মাঝেও বেকনিতে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি তা জানি না। যেটা জানি সেটা হলো আমার কিছু ভালো লাগছে না, তাই মন খারাপ ভাবটা কিছুটা দূর করতে এসেছি কারণ আর কিছুক্ষণ পর রুদ্র পরিবার, বাবা মা ও রিদ খানের দাদা দাদি আসবে আমাদের বাসায় বিয়ের জন্য কেনাকাটা করতে কারণ আর 5 দিন পরই আমার বিয়ে রুদ্রের সাথে। পুরো পরিবারের আমার বিয়ে নিয়ে হইচই বেঁধে আছে। রুদ্রও আমাদের বিয়েটা নিয়ে বেশ উত্তেজিত, কিছুক্ষণ পরপর কল করে এটা সেটা জিজ্ঞাসা করতে আমাকে আর আমি প্রতিবারই হুম হ্যাঁ উত্তরে জবাব দিচ্ছি।
আমার এমন চিন্তা ভাবনার মাঝেই রুদ্রের পরিবার এসে হাজির হয় আমার বাসায়। 3টা গাড়ি করে উনারা সবাই আসে আমাদের বাড়িতে। রুদ্রের গাড়ি ঢুকতেই আরিফ ভাইয়া এগিয়ে আসে রুদ্রের রিসিভ করতে। সবাই হাসি মুখে একের আমাদের বাসার ভিতরে প্রবেশ করার সময় রুদ্র হঠাৎ উপরের দিকে একটা নজর তাকিয়ে আমাকে দেখে নেই হাসি মুখে। রুদ্রের মুচকি হাসিতে আমি কোনো রিয়েক্ট না করে চারপাশে চোখ বুলাই হৃদ খানকে দেখার জন্য। ব্যস্ত হয়ে চারপাশে চোখ বুলিয়েও কোথাও হৃদ খানকে না দেখে মুহূর্তে কান্না চলে আসে আমার। একটা লোক কতটা পাষাণ্ড হলে একটা মেয়ের সাথে এতটা খারাপ করতে পারে। উনি বুঝতে পারছেন আমি বড্ড অস্থিরতায় দিন পার করছি এখন। এই মুহূর্তে উনাকেই আমার প্রয়োজন আর উনি ইচ্ছে করেই আমাকে ধরা দিচ্ছে না। উনি জানে এখানে আসলে আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে আর সেটা জেনেই আসেনি আমি নিশ্চিত। গুন্ডা লোক একটা আমাকে জ্বালাতে উনার বড্ড সুখ লাগে আমি জানি কথা ভাবতে কাদু হয়ে উঠি আমি। আমার কাদু মনোভাবের মধ্য দিয়েই হঠাৎ কেউ পিছন উচ্চ স্বরে টেকে উঠে। চমকে উঠে টলটলে চোখে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল আরিফ ভাইয়ার বউকে, ভাবিকে একটা সবুজ শাড়ি জড়িয়ে আছে গায়ে। দেখতে পুরি চেয়েও কোনো অংশে কম মনে হচ্ছে না আমার কাছে। আমি ভাবির দিকে টলমলে চোখে তাকাতেই চমকে উঠে ভাবি আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, একি মায়া, কান্না করছিস কেন? ভাবির এমন কথায় রক্তচাপ হয় আমার মাথা, তাই তো হিটহিটে মেজাজ উত্তর দিয়ে বলি, মনের সুখে কান্না হয়েছে এবার। আমার এমন কথায় ভারী কি বুঝতে পারল তা জানি না, তবে সাথেই একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে এসে আমার এক গাল স্পর্শ করে আদুরে সহিত বলে উঠে, পাগল মেয়ে, কান্না করছি কেন? বিয়ের সময় সব মেয়েদের প্রথম কান্না পাই, কষ্ট লাগে, একটা সময় দেখবি সব ঠিক হয়ে যাবে। যখন নিজের ভালোবাসার মানুষটাকে সবসময় পাশে পাবি তখন আর আমাদের কারো জন্যই তোর খারাপ লাগবে না, কান্নাও আসবে না, সত্যি বলছি। ভাবির এমন কথায় মাথা ঘুরিয়ে ওঠে আমার। কান্না বাদ দিয়ে মেজাজ খারাপ হয়ে যায় মুহূর্তেই। আমি কখন বললাম যে আমি বিয়ের জন্য মন খারাপ করে কান্না করছি? আমি তো আমার দুঃখের কান্না করছি। আর উনি কি বুঝে আমাকে সান্ত্বনা দিচ্ছে? বিষয়টি বুঝতে পেরেই আমি রাগে দুঃখে বলে উঠি, ধুর্রোর বাবা, আমি গাঁজাখোর, কোথায় কি বলছি? এমনি নিজের কষ্টে বাঁচি না, বিয়ের জন্য কাদার সময় আছে নাকি আমার? ধুর্রোর, থাকবি না এখানে। কথাগুলো বলেই আমি ভারীর হাতটা আমার গাল থেকে সরিয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ভাবিকে আমার রুমে রেখেই বেরিয়ে যাচ্ছি রুম থেকে। আর ভাবি আমার এমন আচরণও কথায় মুহূর্তেই বোকা বনে যায়। উনি আমাকে সান্ত্বনা দিতে এসে উল্টো ফেসাদে পড়ে যায় সেটা ভেবে। তাই উনি কনফিউজড হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, আরে কি হয়েছে বলবি তো নাকি, কান্না করছিস কেন? আর মা পাঠিয়েছে তোকে নিচে নিয়ে যেতে, রুদ্রের পরিবারা সবাই চলে এসে তো। ভাবির এমন কথায় আমি কিছু না বলে জিদ্দে ফুসফুস করতে করতে বলে উঠি, সেখানেই যাচ্ছি আমি। বিয়েবর তো শুদ্ধস্বর করতে। আমাদের ড্রয়িং রুমে মেহমান মহলে বসে আছি আমি, রাগটা চেপে ধরে। আমার আশেপাশে এত বকবক করা পার্টির সামনে আমি একাই সেই কখন থেকে চুপচাপ বসে আছি পাথর মূর্তি সেজে। আম্মু জন্য ঠিকঠাক নড়াচড়াও করতে পারছি না। আম্মু ধারণা বেশি নড়াচড়া বা কথা বললে তারা আমাকে, মানে রুদ্রের পরিবার আমাকে খারাপ জানবে। আর খারাপ জানলে বিয়েতে যদি কোনো রকম সমস্যা হয় তো। এটা ভেবেই আম্মু আমার আটঘাট বেঁধেই নিয়েছে আমাকে পাথরমূর্তির মতো বসিয়ে রাখার। সব গাঁজাখড়ি চিন্তা ভাবনা আম্মু আমাকে সাজিয়ে বসিয়ে রাখার। তা অবশ্য করার একটা কারণ আছে, আর তা হলো আমার সাথে রুদ্রের বিয়ে ঠিক হওয়ার পর আজকে প্রথমবার রুদ্রের বাবা মা আমাদের বাসায় আসে আমাকে দেখতে ও বিয়ের জন্য কেনাকাটা করতে, আর তার জন্যেই আম্মু আমাকে তাদের সামনে ভালো সাজানোর এত শত চেষ্টা। কিন্তু এতে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এইভাবে শ্বাস আটকিয়ে বসে থাকলে আমি হঠাৎই ফেটে পড়ব সবার সামনে বোমের মতো। চঞ্চলতা আমার নিজি স্বভাব। এটাই আমি। আমি এমনই। যে আমাকে চাই সে আমার সবটা দেখে পছন্দ করবে, এটাই স্বাভাবিক।
কারো জন্য কিছু ছেড়ে দিয়ে বা আমাকে তার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে এটা মোটেও আমার ধর্ম না, এটা আমি পারবই না, কোনো কালেই না। তাহলে আম্মুকে কে বুঝাবে এই বিষয়টা? এখানে উপস্থিত সবাই আছে শুধু হৃদ খান ছাড়া। উনি কোথায় আছে সেটাও জানি না, কারণ উনার সম্পর্কে কেউ কিছু এখনো বলেনি। উনাকে হঠাৎই আজ খুব বেশি মিস করছি আমি। হয়তো উনাকে নিয়ে ইদানিং খুব বেশি ভাবছি কয়েকদিন ধরে, তাই একটা নজর দেখার আকাঙ্ক্ষা জাগছে বারবার। আমার নীরবতা সাথে শেষ হয় সবার খাওয়া দাওয়া ও আলোচনা পর্ব। আমাদের পরিবার সহ সবাই বের হচ্ছে শপিং মলে উদ্দেশ্য। আমাদের পরিবারের সবাই যেহেতু যাবে সেই জন্য আরও দুটো গাড়ি অ্যাড হয়েছে এখানে। আসিফ দুটো গাড়ি নিয়ে এসেছে। আসিফ দেখেই আমি খুশি হয়েছিলাম, মনে করেছিলাম হৃদ খান বুঝি এখনই এসেছে আমার সামনে। কিন্তু উনাকে এবারও আসতে না দেখে আমার সুপ্ত মনটা আহত হচ্ছে বারে বারে। আমি মন খারাপ ভাব টেনে উঠে বসি রুদ্রের গাড়িতে, দাদির সাথে পিছনের সিটে। রুদ্র ড্রাইভিং করছে, দাদাজান রুদ্রের সাথে সামনের সিটে বসেছে, আর আমি দাদির সাথে পিছনের সিটে বসেছি। বাকিরা অন্য গাড়িগুলো দিয়ে আসছে আমাদের পিছন পিছন। আমি মন খারাপ করে চুপ করে সিটে বসে আছি অন্যমনস্ক হয়ে। এইভাবে কিছুক্ষণ গাড়ি চলার পরপরই দাদি আমার পাশ থেকে হঠাৎই চিন্তিত সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠে, রুদ্র তুই কি জানিস হৃদ এখন কোথায়? দাদির এমন কথায় যেন মুহূর্তেই প্রাণটা ফিরে আসে আমার। আমি দ্রুত গতিতে ঠিক হয়ে বসে রুদ্রের দিকে তাকায় কাতর দৃষ্টিতে। রুদ্র কি বলে সেটা শোনা জন্য। দাদির কথায় রুদ্র ড্রাইভিং করতে করতে বলে উঠে, না দাদি, আমি কিছু বলতে পারছি না হৃদের সম্পর্কে। নানুমা, ওর সাথে আমার লাস্ট কাল দেখা হয়েছিল, এরপর কোনো কথা বা দেখা হয়নি। নানাভাই বলতে পারবে ওর সম্পর্কে। এই প্রথম রুদ্রের কথায় রুদ্রের চুল ছিঁড়তে ইচ্ছা করছে আমার। মেজাজটাই তিরিক্ষি হয়ে গেছে মুহূর্তেই। আজব পাবলিক নিজের ভাই কোনো খোঁজ খবর রাখতে পারে না। কোথায় আছে সে, কি করছে, একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করছে না। কেমন ভাই? মনে মনে রুদ্রকেও গালি দিতে ইচ্ছা করছে। আমার রুদ্রকে গালি দেওয়ার আগেই সামনের থেকে দাদাজান বলল, হৃদের সাথে সকালে কথা হয়েছিল আমার। ওর আজকে সকাল ও বিকাল 3টার দিকে মিটিং আছে বলেছে। দাদাজানে বলার হৃদ খানের কথাগুলো পছন্দ হলো না দাদিজানে। হয়তো হৃদ খানের রোজ রোজ ব্যস্ততায় বিরক্তি হচ্ছেন তিনি। তাই দাদি বিরক্তি নিয়ে বলে উঠে, তাহলে ওর রাতে বাড়িতে আসেনি কেন? দাদির কথায় দাদাজান সাথে সাথে উত্তরে বলল, রাতে কাজ ছিল বলে বাসায় আসেনি, ওর বাংলোতে চলে গিয়েছিল। দাদাজানের কথায় দাদি এবার পুরো দমেই ক্ষেপ্ত হয়, সেই সাথে আমিও। এত কাজ কাজ করার কি আছে মানুষটার? একটু কি পরিবারকে টাইম দিতে পারে না? কই তৃপ্তিকে টাইম ঠিকই দিত, সেই সময় তো এত ব্যস্ততা দেখেইনি। তাহলে এখন এত কাজ কাজ করে লোকটা। আমাদের জন্য কি একটুও মন জ্বলে না তার? আমার এমন রাগে মধ্যে দিয়ে দাদি রেগে দাদাজানকে উদ্দেশ্য করে বলল, ওর এত কিসের কাজ যে পরিবারকে টাইম দিতে পারে না? হ্যাঁ, তুমি এখনই ওকে কল দিয়ে বলো সব মিটিং বাদ দিয়ে আমাদের সাথে শপিং মলে আসতে, আর সেটা আমার অর্ডার ওর জন্য। দাদির এমন কথায় মনে মনে বেশ খুশি হয় আমি। ইচ্ছা করছে দাদির কোলে বসে জড়িয়ে ধরে অনেকগুলা চুমু খায়। এক কথা চুমুর বৃষ্টি করি দাদির ওপর এত ভালো একটা কথা বলার জন্য। আহা, মনটা জুড়িয়ে গেল আমার। বাচাধন বিঘাত কয়েক দিন ধরে বেশ জ্বালিয়ে আমার সামনে না এসে আজ আসুক সামনে, তখন বুঝাবো আমি কি হু। আমি খুশিতে গতগত হয়ে দাদাজানের দিকে তাকায়। দাদাজান পকেট থেকে ফোনটা বের করে হৃদ খানকে লাগায়। বেশ কয়েকবার উনার পার্সোনাল ফোনে ফোন দেওয়ার পরও উনি রিসিভ করেনি একবারও। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতেই দাদাজান বলে উঠে দাদিকে, হৃদ ফোন ধরছে না তো? দাদাজানে কথায় দাদি কিছু বলবে পাশ রুদ্র বলল, হয়তো হৃদ মিটিংয়ে আছে, 3টা বেজে গেছে তো তাই ধরছে না। রুদ্রের কথায় দাদাজান সুমতি জানিয়ে বলল, হুম্মম হয়তো। রুদ্রের কথায় দাদি যেন মুহূর্তে আরও ক্ষেপে যায়। আর আমার এবার কষ্টে কান্না করতে ইচ্ছা করছে।
কাকে বুঝাবো আমার এমন কষ্টদায়ক বেদনাগুলো? আমার কষ্ট ভরা মন নিয়ে দাদির দিকে তাকায়। এই দাদি আমার শেষ ভরসা হৃদ খান অবধি পৌঁছানোর। কারণ বর্ষা, কেয়া আর তৃপ্তি শেষ অতীতটা একমাত্র হৃদ খানের বলতে পারবে, অন্য কেউ নয়। তাই আমার তাকানোর মধ্যে দিয়েই দাদি সাথে সাথে বলল, কি এখন মিটিং আছে? এখনই ওর ম্যানেজারকে কল দাও আর বলো শপিং মলে আসতে ওকে। দাদির কথা দাদাজান দ্রুত ম্যানেজারকে কল দিয়ে বলল হৃদ খানকে কল দিতে। ম্যানেজার পরিবারে কল দেখে হৃদ খানের কাছে দিলে ও হৃদ খানের কথা না বলে ফোনটা রেখে দেয়। পরে ম্যানেজার কল করে জানায় যে উনি মিটিং থাকার কারণে উনি কথা বলতে পারবে না, পরে কথা বলবে। হৃদ খানের আচরণে দাদিও কান্না সিক্ত চোখ হয়ে যায়। হয়তো উনি সবসময় দাদির সাথে এমন করে, সেই জন্য যখনই দাদি নিজেকে চুপ রাখার চিন্তা ভাবনা করে তখনই আমি শয়তানি বুদ্ধি আটকিয়ে দ্রুত সবাইকে উদ্দেশ্য করে দাদিকে সান্ত্বনা দিতে দিতে বলে উঠি, দাদি আপনি কষ্ট পাচ্ছেন কেন? হৃদ ভাইয়া মিটিং এর জন্য আমাদের সাথে যেতে পারছে না বলে কি হয়েছে? আমরা তো হৃদ ভাইয়াকে খুশি করতে উনার কাছে যেতে পারি মাঝে মধ্যে, তাই না? মানে যখন উনি কাজের চাপে আমাদের সময় দিতে পারছে না তখন আমাদের তো উনার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর উনাকে আমাদের সাথে নিয়েই শপিং করতে যেতে পারি, তাই না? আমরা সবাই এখন গিয়ে উনার অফিসে বসে থাকি, পরে উনি যখন ফ্রি হবে তখনই হৃদ ভাইয়াকে নিয়ে শপিং এ যাব ব্যাস। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবাই আমার দিকে। কথাগুলো বলে একটা মুহূর্তের জন্য ভয় পেলেও পরমুহূর্তেই সবকিছু ঠিক হয়ে যায়। আমার দাদি কথায় সাথে সাথে রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠে, রুদ্র গাড়ি গুড়া, হৃদের অফিসের দিকে যা। আমরা সবাই এখন ওর অফিসে যাব, চল। এত তাড়াতাড়ি দাদিকে আমার কথা মানতে দেখে ইচ্ছা করছে লুঙ্গি ডান্স দিতে গাড়ির ভিতরে খুশিতে। আহা, এবার গিয়ে আমার শান্তি লাগছে আমার বড্ড। অবশেষে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এটা ভেবে। হৃদ খানের কনফারেন্স রুমে বসে আছি আমি। একা বসে নেই আমি মোটেও এখানে। ওয়েট, এখানের পরিস্থিতিটা আগে আপনাদের বুঝি নেই। দাদি হৃদ খানের চেয়ারে বসে বসে কান্না করছে আর টেবিল থেকে টিস্যু নিয়ে নাক পানি চোখে পানি মুছছে বারবার। আর উনি নিজের দাদির সামনে একটা চেয়ার টেনে বসে আছে, সাথে এক হাতে একটা পানির গ্লাস নিয়ে বসে আছে আর বিবৃতকর দৃষ্টিতে তাকিয়ে আছে দাদি দিকে। কারণ এই মুহূর্তে এমন কিছু হয়তো কখনোই আশা করেনি, তাই আর আমি ঠিক উনার সামনের চেয়ারে বসে টেবিলে ওপর ঝুঁকে দুই গালে হাত দিয়ে হা হয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে আছি শুধু হৃদ খানের দিকে এক দৃষ্টিতে। একটা পলকের জন্য দাদি দিকে অবধি তাকাচ্ছি না। আমরা তিনজনই উনার এই কনফারেন্স রুমে বসে আছি, অন্য কেউ নেই। সবাই বাহিরে বসে আছে। সবাই দাদির কষ্টটা বুঝে বাহিরে বসে আছে, ভিতর আসছে না কেউ। আমারও এখন বাহিরে থাকার কথা ছিল কিন্তু আমি ইচ্ছা করেই যাইনি। আমি কেন বাহিরে যাব? দাদি আমার বুদ্ধি আজ এখানে এসেছে উনার সাথে দেখা করতে, তাই আমার এখানে থাকার অধিকার আছে দুজনের মধ্যে। আসলে তখন যখন গাড়িতে দাদি আমার কথা মতো হৃদ খানের অফিসে হামলা করেন এবং কাউকে কিছু না বলে সোজা হৃদ খানের কনফারেন্স রুমে চলে আসে যেখানে উনি জরুরি ভিত্তিতে সবাই সাথে মিটিং করছিল, তখন আমারও কৌতূহলটা এতটাই ছিল যে আমিও দাদি পিছন পিছন দৌড়ে চলে আসি এখান অবধি। হঠাৎ করে দাদি উনার কনফারেন্স রুমে হামলে পড়ায় সবাই চমকে উঠে দরজা দিকে তাকায় এবং দরজা সামনে দাদিকে রাগান্বিত ফেসে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ খান সবাইকে হাতের ইশারায় চলে যেতে বলে রুমে থেকে। উনার ইশারা মতো কেউ কোনো রকম বাক্য না বলে চুপচাপ রুম থেকে চলে যায় বাহিরে। সবাই বাহিরের যেতে উনি এগিয়ে আসে আমাদের দিকে আর আমি তখনও দাদির পাশেই দাঁড়িয়েছিলাম। উনি একটা বার আমাকে দেখের প্রয়োজন বোধ করেনি কিন্তু আমি উনার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। দাদি কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাদার মধ্যে দিয়েই উনি জোর করে হালকা পানি খাওয়ায় দাদিকে, পরে পানি গ্লাসটা টেবিলে ওপর রাখতে গিয়ে সরাসরি তাকায় আমার দিকে। দুইজনের চোখাচোখি হলেও আমি তখনও পলকহীন চোখে ড্যাবড্যাব করেই তাকিয়েছিলাম উনার দিকে।
আমার এমন তাকানোতে বিরক্তি প্রকাশ করেন। মুহূর্তেই কোনো কিছু না বলে ঠাস করে উচ্চ শব্দ করে গ্লাস রাখে টেবিলে ওপর, তারপর আবারও মনোযোগী দাদির দিকে। উনার এমন করাতে আমি চমকে উঠলেও আমার বিশেষ কোনো পরিবর্তন আসেনি, ঠিক আগের মতোই ছিলাম। তখনই উনি দাদিকে বিরক্তি নিয়ে বলল, দাদি কি হয়েছে বলবে তো? এমন করে কান্না করছো কেন? দাদি উনাকে কোনো রকম উত্তর না দিয়ে কান্না করেই চলছে। তখনই আমি আগের মতো করে তাকিয়ে থেকে বলে উঠি, আপনার জন্য। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় উনি আমার দিকে। পরে কিছু না বলে আবারও দাদির দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি করেছি তুমি বলবে তো নাকি? এবারও দাদিকে কিছু বলতে না দেখে আমি পাশ থেকে বলি, কি করেননি সেটা বলুন। আপনি আমাদের সবসময় ইগনোর করেন কেন? সময় দেন না কেন আমাদের? আমার এমন উত্তরে কপাল কুঁচকে এলো উনার। আমি উনাকে কি বুঝাতে চাইছি সেটা বুঝতে না পেরে হালকা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? উনার এমন দৃষ্টিতে আমি হালকা নড়েচড়ে বসি। আমি কি বলেছি উনাকে সেটা বুঝতে পেরে দ্রুত আবারও কথা ঘুরিয়ে বলে উঠি, মানে আপনি দাদির কথা শুনেন না? দাদিকে ঠিকঠাক সময় দেন না আর কি? আপনি ছাড়া দাদির কি আর কেউ আছে যাকে নিয়ে দাদির সময় কাটবে? একমাত্র আপনিই তো ভরসা, তাই না? তারপর আপনি বিয়েও করছেন না। আপনি যদি ঠিক সময়ে বিয়েটা করতেন তাহলে আজ আপনার একটা ছেলে মেয়ে থাকতো যাকে নিয়ে দাদির সময় কাটাতে পারত, তাই না? কথায় কথায় অনেকগুলা গোফগাফ বাজে কথা বলে দিয়েছি উনাকে, যেটা উনার কাটা গায়ের নুন চিটানোর মতো ছিল। আর কেউ না জানুক, আমি তো উনার অতীতটা সম্পর্কে জানি ভালো করে। আমার একদমই ঠিক হয়নি উনাকে এসব কথাগুলো শোনানোর। নিজের কথার জালে নিজেই ফেঁসে গেলাম। কি বলে ফেলেছি সেটা বুঝতে পেরে মুহূর্তেই নিজের দুই হাতে মুখে চেপে ধরি শক্ত করে ভয়। আর উনি দাঁতে দাঁত পিষে আমার দিকে রাগে কটমট করতে করতে তাকিয়েছিল, আর তখনই দাদি পাশ থেকে সুমিত জানিয়ে বলে উঠে, আমার কথা তো তুই একদমই শুনতে চাস না। তোর সাথের ভাই বিয়ে করছে আর তুই পালিয়ে বেড়াস আমাদের থেকে। তুই কখনো আমার কষ্ট শুনতে চাস না, বুঝতে চাস না। কি করেছি আমি তোর সাথে? কথাগুলো বলেই দাদি আবারও ফুপিয়ে কেঁদে ওঠে কষ্টে উনার সামনে নিচের দিকে তাকিয়ে থেকে। হৃদ খান আমার দিকে নাক মুখ শক্ত করে তাকিয়ে থেকে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদি এবার থেকে তোমার সব কথা শুনব। আর কষ্ট দিব না তোমায়। তুমি যা বলবে তাই হবে। তোমার কথায় শেষ কথা হবে। সত্যি বলছিস তুই? খুশি হয়ে দাদি। হুম্মম সত্যি গম্ভীর কণ্ঠে। বিয়ে করতে বললে করবি তুই? কৌতূহলী হয়ে প্রশ্নটা করল দাদি। উনি আমাকে এক পলক দেখে সাথে সাথে সুমতি জানিয়ে দাদিকে বলল, হুম্মম করব, তবে 5 দিনের মধ্যে। তবে মেয়ে তুমি ঠিক করবে, যাকে বলবে তাকেই বিয়ে করব। তবে রুদ্র বিয়ের দিনই আমিও বিয়ে করব। একই দিনে দুটো বিয়ে হবে। আর নয় তো নয়, তাই তুমি মেয়ে ঠিক করো দ্রুত। উনার এমন বোম ফাটা কথায় মুহূর্তে আমি আর দাদি আকাশ থেকে পড়লাম। দাদির চোখে মুখে আনন্দ চিকচিক করলেও আমার চোখে মুখে ছিল ভয়চাপ। সেটা কিসের তা জানি না। তবে এই ছেলে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, তাও এতটা অল্প সময়ের। এটা কি করে সম্ভব? উনার কথায় শকট খেয়ে বসে থাকি আমি জায়গায়, আর তখনই উনি উঠে চলে যায় এখান থেকে। আর কোনো রকম বাক্য বা বই, আর আমি তখনও হা হয়ে বসে ছিলাম স্তব্ধ হয়ে। কি বলবো তা ভাষা হারিয়ে ফেলেছি। শাড়ির শোরুমে অসংখ্য শাড়ি, সামনে বসে আছি আমি। আমার ওপর শাড়িগুলো সবাই এটা সেটা ধরে ধরে দেখছে সেই কখন থেকে। রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। এখানে উপস্থিত সবাই রয়েছে, হৃদ খানও রয়েছে, তবে আমাদের ওপর তার কোনো রকম মনোযোগ নেই। ফোন হাতে নিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। আর আমি বারবার ঘাড় বাঁকা করে উনার দিকে তাকাচ্ছি, কিন্তু উনি বিন্দু মাত্র আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরিফ ভাই রুদ্রকে নিয়ে গেছে ওর বিয়ের জন্য শেওরানি দেখতে অনুভব পাশে। আর আমি একের পর এক শাড়ি নিজের ওপর রেখে উনার দিকে তাকাচ্ছি বারবার। কি হাই উনি একটা বার দেখার প্রয়োজন করছে না?
এমন করতে করতে একটা সময় আমার প্রচণ্ড রাগ উঠে যায় ওনার ওপর। আর সেই রাগের রেশ ধরেই সবাইকে মিথ্যা বলে রেখে উঠে পড়ি সেখান থেকে আর চলে যায় একদমই সামনে গিয়ে দাঁড়ায় নাক মুখ শক্ত করে বলে উঠি, কি সমস্যা আপনার? আমি কিছু ইশারা করছি সেই কখন থেকে সেটা দেখছে না কেন আপনি? কি সমস্যা আপনার? আমি কিছু ইশারা করছি সেই কখন থেকে সেটা দেখছে না কেন আপনি? আমার এমন কথায় বিন্দুমাত্র ভাবান্তর ঘটল না উনার। উনি দিব্যি আগের মতোই ফোনে লেগে রয়েছে নিজের মতো করে। কেউ যে উনাকে কিছু বলছে সেটা উনার ছিটাফোঁটা খেয়ালও নেই। উনার এমন ভাবলেন্স স্বভাব দেখে মুহূর্তে তেলেবেগুনে জ্বলে উঠি আমি। আশ্চর্য কাণ্ড, কি এমন করেছি আমি উনার সাথে যে উনি আমার কথাটাই শুনতে চাচ্ছে না? এতটা ইগনোর করছে কেন আমাকে বারবার? আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, হ্যালো, আপনাকে বলছি আমি। এখানে আমি সবাইকে ডিঙিয়ে আপনাকে কিছু ইশারা করছি আর আপনি কিনা সেটা পাত্তা না দিয়ে দিব্যি ফোন টিপছেন। সেটা কেন করছেন আপনি? খানিকটা উচ্চ স্বরেই বলি কথাগুলো ওনাকে। জানি না উনার কাছে আমার কথাগুলো কেমন লেগেছিল, কিন্তু তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি অনেক বেশি অধিকার খাটাচ্ছিলাম উনার ওপর। আর সেটা কেন নিজেও জানি না। কিন্তু তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি যেটা করছি সেটা হয়তো ঠিক করছি। আমার এমন শত চিন্তা ভাবনা পিছনে ফেলে উনি খানিকটা বিরক্তি নিয়ে আমাকে বলল, কি চাই তোমার? বিরক্ত কেন করছো? আমি বিরক্ত করছি নাকি আপনি আমাকে? পাল্টা প্রশ্ন করে। বোকার মতো কথা বলিও না। যাও তো এখান থেকে। বিরক্ত বোধ করে। তাই আমি বোকা, তাই তো? তাহলে বোকামির একটা কাজ করেই ফেলেই কেমন? মলের সবাইকে চিৎকার করে বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আর আপনি আমাকে প্রপোজ করেছেন সেটা বললে কেমন হবে বলুন তো? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার যা ইচ্ছে। উনার এমন কথায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম মুহূর্তেই। আমার এমন বলাতে কি উনার কিছু যায় আসে না? নাকি চাই আমি এমনটা বলি সবাই সামনে? নিজের কথার জালে নিজেই ফেঁসে গেলাম বাজেভাবে। তাই কনফিউজড হয়ে বলে উঠি, মানে? আমার এমন কথায় নিজের হাতের ফোনটা পকেটে রাখতে রাখতে আমার দিকে তাকিয়ে বলল, লুক, আমার থেকে তুমি দূরে থাক, এটাই তোমার জন্য বেস্ট। আর সবচেয়ে বড় কথা হলো তুমি এখানে আমার সাথে কথা বলতে আসুনি, রাইট? সেটা আমিও জানি, সেটা তুমিও জানো। তুমি তোমার অস্থিরতা নিয়ে আমার কাছে এসেছো তোমার প্রশ্নের উত্তর জানতে। কিন্তু আমি তোমাকে আগেও স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে তুমি আমার থেকে কোনো রকম উত্তরের আশা করিও না। কারণ আমি তোমাকে কোনো রকম উত্তর দিতে বাধ্য নয়। তোমার অস্থিরতা তোমাকেই মিটাতে হবে, আর সেটা তুমি চিন্তা করবে কিভাবে করবে। কারণ তোমার হাতে মাত্র আর 4 দিন সময় আছে, এরপর তুমি তোমার উত্তর পেলেও বিশেষ কোনো কাজ হবে না তাতে। তাই তুমি আমার পিছনে পড়ে না থেকে নিজের সময়টা নষ্ট না করে অন্য কোথাও কাজে লাগাও, এই সময়টা তাতে তোমারই লাভ। তুমি তোমার উত্তর পেয়েছো, আশা করি এখন তুমি আসতে পারো এখান থেকে। উনার এমন বিরক্তি মাখানো কথাগুলো আমাকে বেশ জ্বালিয়েছে ভিতর ভিতর। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে উনাকে তখনই গলা টিপেই মেরে ফেলি। কেন এমন করছে আমার সাথে সেটা জন্য। কিন্তু আমিও চুপ থাকার প্রার্থী নয়। তাই আবারও বলে উঠি, কেন করছেন আপনি আমার সাথে এমন? এমন শান্ত গলায় কথাগুলো শুনে মুহূর্তেই কপাল কুঁচকে এলো উনার। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আমি কি করেছি তোমার সাথে? আমি উনার এমন প্রশ্নসিক্ত কণ্ঠ শুনে মুহূর্তেই রাগ যেন মাথায় চেপে বসে। আশ্চর্য, লোকটা এত কিছু করেও বলছে কিছু করেনি। কি সুন্দর আমার সব প্রশ্নগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে মুহূর্তেই। আমার এত অস্থিরতার কোনো মূল্য নেই উনার কাছে। কথাগুলো ভাবতেই আমার কেমন যেন বুক ফেটে যাচ্ছে কান্নায়। তাই আমি আর এক মুহূর্তেও উনার সামনে না দাঁড়িয়ে নিজের কষ্টটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে চলে আসি উনার সামনে থেকে। আমার এমন হঠাৎ চুপ করে যাওয়াতে হয়তো উনি কিছু বুঝতে পেরেছিল, তাই আমার দিকে কিছুক্ষণ নিস্তব্ধে তাকিয়েছিল।
আমিও আর পিছন ফিরে তাকাইনি, উনার দিকে চলে আসি দাদির পাশে। রুদ্রের মা, আমার মা আর দাদি মিলে আমার জন্য শাড়ি পছন্দ করছেন উনাদের মন মতো করে। কিন্তু আমি তখনও চুপ করে বসে থাকি আর বারবার আওর চোখে উনাকে দিকে তাকাচ্ছিলাম। উনি খানিকক্ষণ পরপর আমার দিকে তাকাচ্ছিল, হয়তো আমার কষ্ট পাওয়াটা বুঝতে পেরেছিল তাই। কয়েকবার নিজের মধ্যে চোখাচোখি হয়েছিল, কিন্তু উনি নিজের চোখ নামায়নি আমার ওপর থেকে, তখনও তাকিয়েই ছিল। কিন্তু আমি তখন চোখ নামিয়ে নিয়েছিলাম উনার ওপর থেকে। আমি ঘুরে বসতেই আস্তে করে উনি শপিং মলে বাহিরে চলে যায় পরে, আর কোথাও দেখা যায়নি উনাকে। আমি বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে উনাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। প্রায় ঘন্টা খানিকটা পর উনি মলে ভিতরে প্রবেশ করেন। উনার দুই হাত তখন খালি থাকলেও আসিফের দুই হাত ছিল শপিং ব্যাগে ভরপুর, হয়তো উনি কেনাকাটা করেছেন এখান থেকে। আমি ঘুমিয়ে তাকাতেই আসিফ আমার আস্তে করে ভাবি বলে ডাকে উনার দিকে। আসিফের মুখে ভাবি ডাকটা শুনেই মুহূর্তেই চমকে উঠি। আমি যে রিদ খানের বিয়ে করা বউ সেটা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম তৃপ্তি ডায়েরিটা জন্য, যেটা এখন আসিফের ভাবি বলে ডাকতেই মনে পড়ে যায়। এতক্ষণে আমার মনে হচ্ছে হ্যাঁ, আমার রিদ খানের ওপর শতভাগ অধিকার হয়েছে, আর যাই হোক আমার বিয়েটা তো মিথ্যা নয় উনার সাথে। উনি নিজেই আমাকে জোর করে বিয়ে করেছে, তাহলে আজ এত কিসের লুকোচুরি আমার মধ্যে। কথাগুলো ভেবেই উঠে চলে যায় আসিফের সামনে, ভ্রু কুঁচকে আসিফের দিকে তাকাতেই আসিফের হাতে থাকা প্যাকেটগুলো আমার হাতে তুলে দিতে দিতে বলল, ভাবি এই প্যাকেটগুলো আপনার জন্য। ভাইয়া আগের থেকেই আপনার জন্য কিনে নিয়েছিল। এইগুলো আসতে একটু দেরি হয়েছে তাই আপনাকে দিতে লেট হলো। আসিফ কথাগুলো বলতে বলতে প্যাকেটগুলো আমার দুহাতে তুলে দিল। আমি এতগুলো প্যাকেট দেখে হা হয়ে তাকিয়ে থাকি আসিফ দিকে, আর অবাক করা সুরে বলে উঠি, এইগুলো আমার জন্য। আসিফ সুমতি জানিয়ে বলল, ভাবি আপনার জন্যই, ভাইয়া অনেক আগেই কিনে নিয়েছিল আপনার জন্য আমাকে দিয়ে। এখানে সব কয়েকটায় শাড়ি ভাইয়ার পছন্দ করা। আসলে ভাইয়া খুব চাপা স্বভাবের, তাই কখনো কাউকে কিছু বুঝতে দেয় না। তবে আমি ভাইয়ার সাথে সবসময় পাশে থেকে এসেছি, তাই আমি জানি ভাই কেমন। আসিফের এমন কথায় তখন এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। সবকিছু যেন আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। রিদ খান আমার জন্য এতটা ভাবে, যা আমার কিছু জানা ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসিফ ও তার বলা প্রতিটা কথা। আসিফের প্রথম কথা হচ্ছে রিদ খান কেমন, সেটা আসিফ থেকে অন্য কেউ ভালো জানার কথাও না। তৃপ্তি ডায়েরিতে স্পষ্ট ভাষায় আসিফের কথা উল্লেখ ছিল। আর সেদিন রাতেও আসিফ রিদ খানের সাথে ছিল, যেদিন বর্ষা কেয়া তৃপ্তি আগুনে পুড়েছিল। আসিফ হয়তো রিদ খানের সাথে সাথে ওদের লাস্ট কাহিনীটা জানে, তাই এই মুহূর্তে আসিফ এই বলতে পারবে তৃপ্তি শেষ ডায়েরি কাহিনীটা। তাই আমার যা জানা প্রয়োজন সেটা এখন আসিফ জানাবে আমাকে। হ্যাঁ, আসিফই আমাকে আমার সকল প্রশ্নের উত্তর দিবে। উনি জবাব দিতে বাধ্য নয় আমাকে, তাতে কি হয়েছে, আসিফ তো বাধ্য আমাকে আমার উত্তর দিতে। কথাগুলো ভাবতেই এক চিত্তের হাসির ঝলক ফুটে ওঠে আমার মধ্যে। আমি নিঃশব্দে নিজের ঠোঁটে হাসির রেখা টেনে ধরে প্যাকেটগুলো হাতে নেই আসিফ থেকে। সাথে সুবর্ণ সুযোগে আশায় থাকি কখন আসিফকে একা পাবো আর আমি আমার সকল প্রশ্নের উত্তর পাবো সেটার। আমি হাসির রেখা টেনে ধরে ঘাড় ঘুরিয়ে উনার দিকে তাকায় এক পলক। উনি তখনও নিজের ফোন টিপছেন মনোযোগ সহকারে। হয়তো আমাকে দেখানো চেষ্টায় আছেন যে উনি ফোন টিপছেন আমার দিকে, তার কোনো রকম মনোযোগ নেই এমন কিছু। আমিও আর কিছু না বলে উনার দিকে তাকিয়ে বাঁকা হাসি, কারণ এখন আমার যা চাই তাহা আমি পেয়ে গেছি। তাই উনার দিকে তাকিয়ে থেকে উনাকে শুনিয়ে শুনিয়ে আসিফকে উদ্দেশ্য বললাম, ভাইয়া আপনি আপনার ভাইয়াকে বলবেন যে আমার এক কাপড়ে হবে না। এই কাপড়ের সাথে আমার আরও 3টা কাপড় লাগবে। উনি যদি আমাকে সেইগুলো না এনে দেয় তাহলে আমিও এইগুলো এমনই এমনই পরেই সবার সামনে চলে যাব। তখন আমাকে কেমন দেখাবে সেটা জানেন নিশ্চয়ই। আমার এমন কথায় আসিফ কনফিউজড হয়ে তাকিয়ে থাকে বোকার মতো করে, হয়তো আমার কথাগুলোর মানে বুঝতে পারিনি।
কিন্তু আমার এইগুলো বলার পরপরই উনি আমার দিকে তাকায়, সাথে সাথে কিন্তুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে কাকে যেন ফোন লাগায় মুহূর্তে। তারপর কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। আর আমি উনার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসতে লাগলাম। আমাদের দুজনের এমন কাণ্ডের মধ্যে আসিফ ছিল বড্ড কনফিউজড পারসন। আমি এক পলক আসিফকে দেখে প্যাকেটগুলো হাতে নিয়ে মুচকি হেসে চলে যায় দাদির পাশে। দাদির পাশের প্যাকেটগুলো নিয়ে হাজির হতেই আমাকে দেখে চমকে উঠে আমার মা, পরে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে বলে, এই প্যাকেটগুলো কে দিয়েছে? আমার হাতে কোথায় থেকে এসেছে? এইগুলো কিসের প্যাকেট? ইত্যাদি নানান সব প্রশ্নে আমাকে বিমূর্ত করছে খানিকটা। আমি আম্মু নানান সব প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সেখানের উপস্থিত সব মহিলা সদস্যরা সবাই এবার চলে আসে আমার সামনে। আমি হঠাৎ করে সবাইকে আমার সামনে উপস্থিত হতে দেখে মুহূর্তেই চাপা রাগ চলে আসে আম্মু ওপর। আম্মু জন্য সবসময় আমাকে একটা বিরক্তকরণ পরিস্থিতি পড়তে হয়, যেটার জন্য আমি কখনোই তৈরি থাকি না। এবার তাই হয়েছে আমার সাথে। আশ্চর্য, আমি বুঝি না কখনো আমি কি এই প্যাকেটগুলো নিয়ে পালিয়ে যেতাম নাকি? এতটা চেপে ধরার কি আছে? আমি আম্মু এমন কাণ্ডে চাপা রাগ নিয়ে কিছু বলতে যাব তার আগেই দাদি হালকা হেসে আমাকে নিজের কাছে টেনে নিতে নিতে স্বাভাবিক কণ্ঠে সবার উদ্দেশ্য বলল, হৃদ দিয়েছে এই প্যাকেটগুলো ওকে। কিছুক্ষণ আগে যখন হৃদ এই প্যাকেটগুলো আসিফকে দিয়ে পাঠিয়েছিল তখনই আমি দেখেছিলাম। উনার পাঠানো কিছু দাদিকে স্বাভাবিক বগিতে নিতে দেখে আমি মুহূর্তেই চমকে উঠলাম। আমি এই ভেবে যে দাদি কি আমার সাথে উনার কথাগুলোও শুনতে পেরেছে কোনোভাবে, নাকি বুঝতে পেরেছে কিছু। এই কথাগুলো ভেবেই কেমন যেন নিজের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়। এই সংশয় নিয়েও দাদিকে কিছু বলতে পারবো না, তাই আপাতত নিজের চুপ থাকাটাই শ্রেয় মনে করছি। দাদির কথাগুলো শুনে কেউ আর কিছুই বলেনি, সবাই সবার মতো করে বাকি কেনাকাটায় চলে যায়। সবাই চলে যেতেই দাদি আলতো করে আমার কপালে একটা চুমু খেয়ে আদুরের সহিত বলল, তুই অনেক লক্ষ্মী জানিস। তোর জন্য আজ আমার হৃদ বিয়ে করতে রাজি হয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করেছি, পারছিলাম না, কিন্তু আজ তোর কথা মতোই রাজি হয়ে গেছে। এবার ও ভালোই ভালোই বিয়েটা করে নিলেই হবে। আমি শুধু ওর সুখটা দেখে যেতে চাই, এর থেকে বড় পাওয়া অন্য কিছু নাই আমার জন্য। দাদির এমন কথায় হঠাৎই বুকের মধ্যে কেমন চাপা কষ্ট লেগে ওঠে মুহূর্তেই। নিজের বুকটা চিনচিন ব্যথার সাথে সাথে ভারী ভারী মনে হচ্ছে নিজেকে। উনার বিয়ের কথাটা শুনে হঠাৎ করেই যেন কষ্ট হাজার গুণ কাজ করছে বুকে। আমি দাদির কথায় কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে উঠি, উনার জন্য কি এখন মেয়ে দেখবেন দাদি? আমার এমন প্রশ্নে দাদি হালকা হেসে উঠে বলল, মেয়ে আমার আগের থেকেই ঠিক করা ছিল হৃদের জন্য। হৃদ রাজি হচ্ছিল না বলে কিছু করতে পারছিলাম না। কিন্তু আজ হৃদ রাজি হওয়ার সাথে সাথে আমিও হৃদের শ্বশুরকে সবটা জানিয়ে দিয়েছিলাম। তাদের কোনো আপত্তি নেই হৃদের অল্প সময়ের বিয়ে করাটা নিয়ে। এখন তারাও হয়তো কিছুক্ষণ মধ্যে চলে আসবে এখানে বিয়ের শপিং করতে মেয়েকে নিয়ে। দাদির কথাগুলো তখন আমার মাথা ওপর আকাশ ভেঙে পড়ার সমান কিছু বোঝা মনে হচ্ছিল। এত অল্প সময়ের দাদি উনার জন্য মেয়েও ঠিক করে ফেলবে সেটা কখনোই ভাবিনি। আমি শক্তে পাথর মুতির মতো দাঁড়িয়েছিলাম জায়গায়। তখন আমার অনুভূতি কেমন ছিল সেটা হয়তো বাক্যে প্রকাশ করলেও কম হবে। রাগ, দুঃখ, কষ্ট, ক্রোধ সবগুলোই একসাথে কাজ করছিল নিজের মধ্যে। রাগটা ছিল উনার ওপর। কেন উনি বিয়ের জন্য রাজি হলো? বিয়েটা না ও তো করতে পারত, তাই না? দুঃখটা ছিল দাদির নিয়ে। উনি কিছু না জেনেই কতগুলো স্বপ্ন সাজাচ্ছিল উনার বিয়েটা নিয়ে। আর কষ্ট হচ্ছে নিজেকে নিয়ে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ক্রোবটা, যেটা হচ্ছে হৃদ খানের হবু বউয়ের ওপর। জানাশোনা নেই হুট করেই কি বিয়ের জন্য রাজি হতে হবে? আশ্চর্য! মেয়েটার কি আর কোনো কাজ নেই নাকি উনাকে বিয়ে করা ছাড়া? একটা ছেলে বিয়ে করবে বলে রাজি হওয়ায় সাথে সাথেই কি তার গলায় ঝুলে পড়তে হবে? উফ, আসলে মেয়েটা খারাপ, শুধু বিয়ে বিয়ে করে।
নিজের মধ্যে কথাগুলো ভেবেই হালকা বিরক্তি নিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠি, হৃদ ভাইয়ার বিয়ের জন্য কি খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না দাদি? তাছাড়া বিয়েতে তো মেয়েকেও ঠিকঠাকভাবে দেখতে হয়। অপরিচিত মেয়ে হুট করেই কি আর বড় বানানো যায় দাদি? দাদির আনন্দে চিকচিক করা চোখ দুটোতে হয়তো আমার বিরক্তি প্রকাশ পাওয়া ফেসটা ধরা পড়িনি তখন। তাই তো দাদি আমার কথা পিষ্টে সাথে সাথে বলে উঠে, তাড়াহুড়ো কই হচ্ছে? হৃদ তো বলেছে তোদের সাথে বিয়ে দিয়ে চাই। তাহলে আমার কি করার আছে বল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে আমাদের পরিবারই। হৃদের মামাতো বোন নিধি। খুব ভালো মেয়ে দেখতে, খুব মিষ্টি ঘরালো মেয়ে। দেশের বাইরে থেকে পড়াশোনা করলেও বাঙালি মতোই চলাচলের। আমি অনেক আগের থেকেই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম। নিধি তো হৃদকে ছোট থেকে পছন্দ করে। আর নিধি খুব। দাদির বাকি কথাগুলো শেষ করার আগেই আমি রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে সেখান থেকে চলে এসে শপিং মলে সামনে 2 তলার এরিয়ায় খোলা বাতাসের নিচে। কারণ দাদির সামনে যদি আর এক মুহূর্তেও অপেক্ষা করতাম তাহলে হয়তো রাগের মাথায় দাদিকেই উল্টো পাল্টা কিছু বলে বসতাম। নিধি নামের মেয়েটার জন্য দাদি মুখে এত প্রশংসা আমার মোটেও ভালো লাগছিল না, অসহ্য লাগছিল খুব বেশি। মনে হচ্ছিল বিষাক্ত কোনো বাণী শুনছিল দাদি আমাকে। আমার এমন আচরণে হয়তো দাদি কিছু বুঝতে পারিনি, অবাক ছিল কিছুটা। কিন্তু কতক্ষণ এইভাবে নিজেকে ধরে রাখতে পারবো তা জানি না। তাই নিজেকে শান্ত রাখার জন্য এখানে চলে আসলাম। কেন যেন নিজেকে মানাতে পারছি না উনার বিয়ে করাটা নিয়ে, সেটাই বুঝতে চাস না? আচ্ছা, আমি উনার বিয়ে করা বউ বলে নাকি অন্য কিছু জন্য আমার এমন অস্থিরতা হচ্ছে? উফ। নিজের চিন্তা ভাবনা সাথে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম তা জানি না, তবে পিছনে থেকে উচ্চ শব্দ কানে আসতেই আমি আস্তে আস্তে চোখ তাকালো সামনে দিকে। পরে নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আস্তে করে পিছন ফিরে তাকালাম। পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল খুব সুন্দরী একটা মেয়েকে, যাকে ঘিরে দাঁড়িয়ে আছে উপস্থিত পরিবার সদস্য বৃন্দ সবাই। প্রত্যেকের খুশিতে চকচক করার ফেস আর সদ্ব্যবহার দেখে মনে হচ্ছে এই মেয়েটির সাথে হয়তো হৃদ খানের বিয়ে ঠিক করেছে। আর এই কথাটা হয়তো এতক্ষণে উপস্থিত সবাই জানতেও পেরে গেছে। তাই তো মলের ভিতরেই আনন্দ ডল পড়ে গেছে। হৃদ খান ও সবার থেকে একটু আলাদা একপাশে দাঁড়িয়ে আছে ফোন হাতে স্বাভাবিক বগিতে। হয়তো উনি আগের থেকেই জানতেন উনার বিয়েটা নিয়ে। আমি চুপচাপ দাঁড়িয়ে একপাশে থেকে সবটা পর্যবেক্ষণ করছিলাম। সবার এত এত খুশি হওয়ার মধ্যেও আমি খুশি হতে পারছিলাম না কোনোভাবে। আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়েই হঠাৎ নিধি নামের মেয়েটা গিয়ে উনার পাশে দাঁড়িয়ে পড়ে হাসি মুখে কথাও বলতে লাগে। উনিও মেয়েটির কথা উত্তর দিচ্ছল ফোন টিপতে টিপতে। দুইজনের এত আপোষ পূর্ণতা দেখে মুহূর্তে আমি সামনের দিকে ঘুরে তাকায় ওদের দুজনকে পিছনে ফেলে। দাঁত খিচিয়ে শক্ত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই রাগে হনহনিয়ে চলে যায় ওদের দুজনেই সামনে। দুইজনের সামনে দাঁড়িয়ে পড়ে উনাকে উদ্দেশ্য করে কোনো রকম বনিতা ছাড়ায় চাপা সুরে বলে উঠি, কি করতে চাচ্ছেন আপনি? আমার হঠাৎ হামলে পড়া প্রশ্নে চমকে উঠে দুইজনেই। চোখ তুলে উনি স্বাভাবিক বগিতে তাকালেও উনার হবু বউয়ের দৃষ্টি ছিল তীক্ষ্ণ। নিধি নামের মেয়েটি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে বলে উঠে, এক্সকিউজ মি, হু আর ইউ? উনার হবু বউ যে আমাকে চিনতে পারছে না এটা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি উনার কথা কানে না নিয়ে ক্রোধ করা দৃষ্টিতে তাকিয়ে আছি হৃদ খানের দিকে। উনিও আমার দিকে স্বাভাবিক বগিতে তাকিয়েছিল। উনাকে স্বাভাবিক দেখে আমিও আবারও উনাকে উদ্দেশ্য প্রশ্ন সিক্ত কণ্ঠে বলে উঠি, বিয়েটা করা কি খুব জরুরি? আমার বারবার প্রশ্ন করাতে নিধি আপু ছিল আশ্চর্য। উনি তখন একটা মুহূর্তের জন্য হয়তো বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। উনি কনফিউজড হয়ে আবারও আমাকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? অদ্ভুত রকম প্রশ্ন কেন করছো? নিধি আপুর কথার পিষ্টে এক পলক আপুকে দেখে আবারও নিজের দৃষ্টি হৃদ খানের দিকে স্থির করি।
উনার দিকে তাকিয়ে থেকে কাটকাট উত্তরে বলে উঠি, উনার বউ আমি। আমার এমন কথা আপু এক মুহূর্তে এমন অবাকে চরম সীমানায় চলে যায়। কাজল কালো চোখ দুটো মুহূর্তেই বড় বড় হয়ে যায় আপুর। একবার আমার দিকে তো একবার হৃদ খানের দিকে তাকাচ্ছে। কারো কোনো রকম হেলদোল না দেখে সাথে সাথে আতঙ্কিত সুরে আটকে আটকে বলল, মা মানে আমি উনার বিয়ে করাবো। আমার কথাগুলো আপুর কোনো রকম ভাবেই হয়তো গ্রহণযোগ্য মনে হচ্ছিল না। তাই অস্থির হওয়া বগিতে দ্রুত উনাকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে বলল, হৃদ এই মেয়েটা কি বলছে এসব? উনি আমার দিকে তাকিয়ে থেকে কোনো রকম বনিতা ছাড়ায় আপুকে উদ্দেশ্য করে বলল, যা সত্যি তাই বলছে ঋতো। উনার এমন কথায় এবার আপুর সাথে সাথে আমিও অবাক হয়ে যায়। উনার ওপর ফিদা হওয়া মন নিয়ে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে। কারণ আমি কখনোই আশা করিনি উনি আমার হয়ে এমন কিছু বলবে। আমি মনে করেছিলাম উনি আমাকে আগের বারের মতো হয়তো এবারও অপমান করবে আপুটার সামনে। কিন্তু উনি তা না করে উল্টো আমার কথায় সুমতি পোষণ করছে। আমার অবাক করা চোখে তাকিয়ে থাকার মধ্যে দিয়েই আপু আবারও উনাকে উদ্দেশ্য করে অবিশ্বাস কণ্ঠে বলল, হৃদ আমি এখন মজা করার মডে নেই। তুমি প্লিজ সিরিয়াস হয়ে উত্তরটা দাও আমাকে। আপুর এমন কথায় উনি এক বাক্যে বলল, আই মিন ইট নিধি। উনার এমন একবাক্যের কথাটা ছিল ঘায়েল করা টাইপ কিছু, যা মুহূর্তেই দুটো মানুষকে ভিতর থেকে নাড়িয়ে তুলে। আর এই দুজনে মধ্যে প্রথম কন্যাটা হলো আমি আর দ্বিতীয় কন্যাটা হলো নিধি আপু। আমি উনার কথায় অবাক হয়ে ঘায়েল আর নিধি আপু শক্তে কারণে ঘায়েল। কারণ দুটো হলেও ধরন দুজনের একই ছিল ঘায়েল হওয়াটা। আমরা দুজনেই উনার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে হুট করে রুদ্র চলে আসে আমার পাশে। এসে দ্রুততা সঙ্গে নিধি আপুকে উদ্দেশ্য করে বলে উঠে, নিধি, রিল্যাক্স হও আগে। ওদের দুজনের জোকসের মধ্যে তো তুই এখনই নিঃশ্বাস আটকে মারা যাবি মনে হচ্ছে। আরে বাবা চিল, ওরা দুজনেই তোর সাথে মজা করছে। রুদ্রের হঠাৎ আমার পাশে এসে দাঁড়ানোটা সাথে নিধি আপুকে উদ্দেশ্য করে অনর্গল কথাগুলো বলাটা ছিল এক প্রকার আতঙ্কের মতো। হুট করে রুদ্র এখানে চলে আসবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। রুদ্রকে দেখে আমি চমকে উঠে মুহূর্তেই চুপ করে যায় বাস্তবতা চিন্তা করে। কারণ রুদ্রের সাথে আমার 4 দিন পর বিয়ে। কাল থেকে বিয়ের সব ফাংশন শুরু হতে চলছে আর সেটা ভেবেই আমি চুপ করে যাই। আর সবচেয়ে বড় কথা কি, কারণ আমি এতক্ষণ যাবৎ এখানে এই অদ্ভুত আচরণগুলো করছিলাম সেটা বুঝতে পারছি না। আমাকে চুপ করতে দেখে মুহূর্তে হৃদ খানের ফেসে চাপার আগে ফুটে ওঠে। হয়তো আমার চুপ করাটা মোটেও পছন্দ হচ্ছিল না উনার। কিন্তু নিধি আপু জানে জান ফিরে এসেছিল রুদ্র কথাগুলো শুনে। তিনি নিজের শান্ত করে দ্রুত বলে উঠে, মানে? নিধি আপুকে উত্তেজিত হতে দেখে রুদ্র হালকা স্মিত হেসে বলে উঠে, মানে হলো মায়া হৃদের নয় আমার বউ। ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আমাদের বিয়ের দিনই তোদের বিয়েটা হচ্ছে। আর সেটা নিয়েই আমার দুষ্ট বউ তোর সাথে মজা করছিল। আর সেই মজাই অংশদারি হৃদ হল। ওরা দুজন মিলে তোকে পাগল বানাচ্ছি। আমি সবটাই দেখছিলাম দূরে থেকে আর হাসাচ্ছিলাম। আমি আর একটু দেরি করে আসলে তুই হয়তো নির্ঘাত নিঃশ্বাস আটকে মারা যেতি পাগলি। কথাগুলো বলতে বলতে রুদ্র এক হাতে আমার কাঁধ জড়িয়ে ধরবে তার আগেই হৃদ খান রুদ্রর হাতটা ধরে নিজের কাছে নিয়ে এনে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার যদি চুপ থাকার ড্রামাটা শেষ হয়ে থাকে তো এখানে থেকে যেতে পারো তুমি। রুদ্রের কথায় নিধি আপু যতটা না স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল উনার আমাকে বলা শাসনমূলক কথাগুলো সন্দেহপূর্ণতা থেকে যায় নিধি আপু মধ্যে। এবার নিধি আপুর মধ্যে একা দ্বিধাবোধ কাজ করছিল না, সাথে রুদ্রের মধ্যেও করছিল। উনি রুদ্রকে স্পর্শ করতে না দিয়ে আমাকে। এতে করে দুজনই মধ্যে সন্দেহপূর্ণতা সৃষ্টি হয়, যা আমি মুহূর্তে দুজনকে দেখে বলতে পারছি। আমি দুজনকে দেখে কিছু বলতে যাব তার আগেই হৃদ খান আবারও আমাকে বলতে না দিয়ে উচ্চস্বরে ক্ষেপ্ত হওয়ার সুরে বলে উঠে, জাস্ট গো স্টুপিড।
উনার চিৎকার করার কথায় আমি ভয়ে চমকে উঠে কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে আসি। ওদের তিনজন মধ্যে কি কথা হয়েছে সেটার কিছুই জানা নেই। আমি এটাও জানি না আজকে এই কথাগুলো কোথায় নিয়ে যায় আমাকে। গায়ে হলুদের সাজে ড্রেসিং টেবিলে সামনে বসে আছি আমি। স্তব্ধতার সাথে ডেসিবলে আয়নায় নিজেকে দেখছি এক দৃষ্টিতে। কেন দেখছি তার বলতে পারবো না। নিজেই মনের অনুভূতিটা কেমন সেটাও কাউকে বুঝাতে পারবো না। শুধু জানি আজ আমার গায়ের হলুদ, তাই কিছুক্ষণ আগে একঝাঁক মেকআপ কন্যা এসে আমাকে হলুদ সাজে সজ্জিত করে দিয়ে গেছে। গায়ে আমার হলুদ লেহেঙ্গা পরানো খুব সুন্দর করে, খুবই সিম্পল করে গর্জিয়াস ভাবে সাজিয়েছে আমাকে। আমার নিজেকে দেখে মনে কারো পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাকে। কেউ হয়তো চাই আমি তার জন্য এইভাবে সাজি, কিন্তু কে চাই রুদ্র? হয়তোবা রুদ্র সাথে যেহেতু আমার বিয়ে হচ্ছে, হয়তো রুদ্রই এই মেয়েগুলোকে পাঠিয়েছে আমাকে এইভাবে সাজাতে। মনে মনে কথাগুলো ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম নীরবে। এই দীর্ঘ নিঃশ্বাসটাই যেন আজকাল আমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। যখন থেকে হৃদ খানের অতীত সম্পর্কে জানতে পেরেছি তখন থেকে একটা অজানা অস্থিরতা ভুগছি আমি। কোনোভাবে কোনো কিছু মিলাতে পারছি না আমি, সবকিছু কেমন এলোমেলো লাগছে নিজের কাছে। আসিফের সাথেও 2 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম ভাবেই করতে পারছি না। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে আসিফ থেকে দূরে দূত রাখছে। আর এটা হয়তো হৃদ খানি করছে, কারণ উনি জানে হয়তো আমি আসিফের কাছে যেতে পারি আমার বাকি প্রশ্নগুলো উত্তরের জন্য, আর এটা বুঝতে পেরেই এমন করছে। কিন্তু এখন আমি আমার বাকি প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাবো সেটাও জানি না। সবকিছু এখন ওপরওয়ালা কাছে ছেড়ে দিলাম। উনি এখন আমাকে যে দিশায় নিয়ে যাবে আমি সেই পথেই হাঁটব। বাড়ি ভর্তি মেহমান এসেছে। বিয়ের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হচ্ছে, আর এতে রুদ্রের পরিবারের কারো কোনো রকম আপত্তি নেই। আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। সেই সাথে আমার পঞ্চ বান্ধবীরা এসেছে আমার বিয়েতে। ওরা সবাই কালই চলে এসেছে। কাল থেকে ওরা সবাই আমার সাথেই ছিল, একটু আগের ওরা সবাই গেছে হলুদের জন্য সাজতেন, হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আমাকে নিচে নিয়ে যেতে স্টেজ মধ্যে হলুদের জন্য। এখন আমি একাই রুমের মধ্যে বসে আছি চুপচাপ। মনটা খুব বেশি ভার ভার লাগছে, সাথে উনাকেও হৃদ খুব বেশি মিস করছি। ডেসিবল সামনে থেকে নিজের হাতের ফোনটা তুলে নিয়ে উনাকে ফোন দেয়। উনার হৃদ ফোনে রিং হওয়ার আগে দ্রুত কলটা কেটে দেয় আমি। কয়েকবার এইভাবে কল করতে গিয়েও করতে পারিনি আমি, বারবার কলটা কেটে দেয়। কিছুতেই সাহস জোগাতে পারছি না উনাকে একটা কল করার জন্য। আর কল করে বাহ কি বলবো উনাকে সেটাই বুঝতে পারছিলাম না। নিজে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে করতে ফোনটা রেখে দেয় টেবিলের ওপর। আমি ফোনটা টেবিলের ওপর রাখতেই হঠাৎই আমার রুমের লাইট অফ হয়ে যায়। আমি চমকে উঠে চারপাশে তাকাতেই চোখে পড়ল আমার রুমেরই লাইট অফ, বাহিরের কড়াকড়ি ভাবে লাইট জ্বলছে। আমার রুমের জানালা দিয়ে সেই লাইটের আলো স্পষ্ট আসছে আমার রুমে। চারপাশে আলোয় আমার রুমটা খুব বেশি অন্ধকার না হওয়ায় আমি আর ওঠে সেটা চেক না করেই বসে থাকি জায়গায় অন্য মনস্কর হয়ে। আমি মন্ত হয়ে কিছুক্ষণ বসে থাকার পরপরই হঠাৎ মনে হলো কারো ভারী নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ে ওপর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে দাঁড়িয়ে ঘুরে দেখতে যাব, তার আগেই কেউ আমাকে পিছন থেকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে সাথে সাথে। আমি ভয়ে চিৎকার করতে যাব, তার আগে সেই ব্যক্তিটি এক হাতে পিছন থেকে আমার মুখ চেপে ধরে গলায় নিজের মুখে গজায় নেশাগ্রস্ত ভাবে। আমি ভয়ে নিজের হাত পা ছুটাতে থাকি ব্যক্তিটি থেকে বাঁচার জন্য, কিন্তু এতে করে বিন্দু মাত্র ব্যক্তিটি শক্তি সাথে পেরে উঠছিলাম না আমি। কারণ উনি পিছন থেকে এক হাতে আমার মুখ ও অন্য হাতে আমার 2 হাত নিজের সাথে চেপে ধরে রেখেছিল। আমি উর্বচ্চ নড়াচড়া করতে থাকায় ব্যক্তিটি ডিস্টার্ব হচ্ছিল, তাই ব্যক্তিটি আমাকে আরও এক ধাপ নিজের সাথে চেপে ধরে নেশাক্ত কণ্ঠে আস্তে করে বলল, উহুম, এত নড়াচড়া করো কেন তুমি সবসময়? চুপচাপ দাঁড়িয়ে থাকো জায়গায়। চীনা কণ্ঠে কানে আসতেই মুহূর্তেই চুপ করে যায় আমি।
এই মুহূর্তে হৃদ খান আমাকে এইভাবে নিজের সাথে জড়িয়ে রাখবে সেটা কখনোই ভাবিনি আমি। আর আমিও উনার কণ্ঠ কানে আসতেই শান্ত হয়ে যায়। কোনো রকম চিৎকার না করে উল্টো উনার কাজে সুমতি প্রকাশ করছি শান্ত থেকে। আমি কেন চুপ করে আছি, কেন চিৎকার করছি না তা জানি না। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটাই হয়তো ঠিক। থাক না কিছু বিষয় নিজের জানার বাহিরে, থাকুক না কিছু কথা অজানা। আমার এমন চিন্তা ভাবনা মাঝে উনি আস্তে আস্তে আমার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে আমাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। হালকা হাতে আমার লেহেঙ্গা ভিতর থেকে আমার পেট স্পর্শ করতে থাকে, সাথে ডিপলি ভাবে আমার ঘাড়ে ওপর নিজের ঠোঁট দুটো চেপে ধরতেই আমি মুহূর্তে কেঁপে ওঠে, নিজের দুই চোখ বন্ধ করে নেই। সাথে উনার হৃদ এমন স্পর্শ সহ্য করতে না পেরে সাথে সাথে উনার দিকে ঘুরে নিজের দুহাতে উনাকে শক্ত করে জড়িয়ে ধরে উনার বুকের মধ্যে নিজের মুখে লুকায়। আমার এমন চিন্তা ভাবনা মাঝে উনি আস্তে আস্তে আমার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে আমাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। হালকা হাতে আমার লেহেঙ্গা ভিতর থেকে আমার পেট স্পর্শ করতে থাকে, সাথে ডিপলি ভাবে আমার ঘাড়ে ওপর নিজের ঠোঁট দুটো চেপে ধরতেই আমি মুহূর্তে কেঁপে ওঠে, নিজের দুই চোখ বন্ধ করে নেই। সাথে উনার হৃদ এমন স্পর্শ সহ্য করতে না পেরে সাথে সাথে উনার দিকে ঘুরে নিজের দুহাতে উনাকে শক্ত করে জড়িয়ে ধরে উনার বুকের মধ্যে নিজের মুখে লুকায়। আমার হুট করে উনাকে জড়িয়ে ধরাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না উনি। সেই সাথে আমার উনার বুকের মধ্যে মুখ লুকানোটাও ছিল চমকিত কিছু উনার জন্য। আমি উনাকে জড়িয়ে ধরতেই উনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে স্মিত হেসে আস্তে করে আমাকে নিজের দুহাতে বাহুডোরে আবদ্ধ করে নেই, সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমার মাথায় ডিপলি একটা কিস করে। আমি উনার কিস করাতে খানিকটা কেঁপে উঠি। উনি আমাকে কেঁপে উঠতে দেখে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের দুহাতে আমার গাল আঁকড়ে ধরে নিজের বুক থেকে আমার মাথাটা উঁচু করে উনার ফেস বরাবর আমার ফেসটা তুলে ধরে। তখন উনার চোখে মুখে বিচরণ করছিল এক অজানা তৃষ্ণা। উনার ঘায়েল করা চোখ দুটোতে ছিল বহুদিন তৃষ্ণা মিটানোর আকাঙ্ক্ষা। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল উনি হৃদ আজকে এই দিনটার জন্য হয়তো অনেক দিনের অপেক্ষায় ছিল। বহু তপস্যা ফল আজকের এই দিনটি। উনি আমার গাল আঁকড়ে ধরে খানিকটা আমার দিকে ঝুঁকে আমার কপালে ওপর একটা ছোট চুমু খাই। উনি আমার কপালে ওপর চুমু খাওয়াতে আমি সাথে সাথে নিজের চোখ বন্ধ করে নেই। সাথে নিজের দুহাতে উনার পাঞ্জাবি দুই সাইড আঁকড়ে ধরি মুষ্টি বদ্ধ করে। উনার এমন স্পর্শে আমার শিহরিত শরীর ও মনের মধ্যে এক অন্য রকম অনুভূতি হচ্ছিল যেটা আমি আজকে আগে কখনোই ফিল করিনি। আমার এই নতুন ফিলিংসটা নাম কি দিব তা জানা নেই এই মুহূর্তে আমার। শুধু জানি খুব স্পেশাল মনে হচ্ছে নিজেকে উনার কাছে। উনি আমার কপালে ওপর চুমু খেয়ে চোখ তুলে তাকায় আমার দিকে নেশাক্ত দৃষ্টিতে। আমাকে চোখ বন্ধ করে রাখতে দেখে নিজের কাছে টেনে নিয়ে আমার বন্ধ চোখে পাতায় ছোট দুটো চুমু খাই ধীরে ধীরে। পরে আস্তে করে আমার গালে উনার ঠোঁট চেপে ধরতেই আমার হুঁশ ফিরে আসে। আমি ভয় পেয়ে সাথে সাথে উনাকে হালকা ধাক্কা মারি নিজের থেকে সরানোর জন্য। উনি আমাতে মন্ত থাকায় আমার সামান্য ধাক্কা উনি নড়ে উঠে আর আমি সাথে সাথে উনার বাহুডোর থেকে মুক্ত হয়ে পড়ি। কি হয়েছে উনি বুঝে উঠার আগেই আমি লেহেঙ্গা দুই সাইড আঁকড়ে ধরে সামনের দিকে ঘুরে দৌড়ে পালানোর চেষ্টা করতেই পিছনে থেকে সাথে সাথে আমার এক হাত শক্ত করে চেপে ধরে আমাকে ঘুরিয়ে হেঁচকা টানে নিজের বুকের মধ্যে ফেলে। উনার হঠাৎ করে আমাকে হেঁচকা টান মারাই আমি তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ি উনার বুকের ওপর। আমার এক হাত কোমর বরাবর পিছন থেকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে উঁচু করে। আমি দুই পায়ে ভর করে উঁচু হয়ে দাঁড়ায় উনার সামনে। আমি ভয়াত দৃষ্টিতে উনার দিকে তাকাতেই উনি খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে বলল, কোনো ডিস্টার্ব নয়। উনার এমন কথায় আমি ভয়ে ভয়ে নজরে তাকায় উনার দিকে। শুকনো একটা ঢুক গিলে করুণ সুরে বলে উঠি, আমার ভয় করছে আপনাকে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার এমন কথার সাথে সাথে উনি আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে নেয় সামনে থেকে ফ্লোরে।
আমি ফ্লোরে চিত হয়ে পড়ার আগেই উনি আমাকে সামনের থেকে শক্ত করে আমার কোমর চেপে ধরে নেই। আমি ভয়ে চিৎকার করে নাক মুখ হিচকে বন্ধ করে নিজের দুহাতে উনার পাঞ্জাবি কলার চেপে ধরে ফ্লোরে ওপর ঝুলে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। উনি আমার কোমর চেপে ধরে আমাকে ঝুলন্ত অবস্থায় রেখে আমার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, এবার ভয় লাগছে আমাকে। এটা বলে ভয়। তুমি চাইলে এর থেকে বড় ডোজটা দিতে পারি তোমাকে। ভয় কি দিব? উনার এমন কথায় আমি সাথে সাথে চোখ তুলে তাকাই উনার দিকে। আমার সামান্য কথায় উনি এতটা রিয়েক্ট করবে সেটা কখনোই ভাবিনি আমি। আমার উনার ওপর এবার সত্যি সত্যিই ভয় করছে। উনি যদি এবার উল্টো পাল্টা কিছু করে বসে আর যার জন্য সবাই যদি জেনে যায় যে উনি এই মুহূর্তে আমার রুমে আছে আমার সাথে, তো আমি সবাইকে কি বলবো? যে উনি কি জন্য এসেছে এখানে। উনাকে কোনো বিশ্বাস নেই কোনো কিছুতে। আমি উনার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে থেকে ভয়াত কণ্ঠে বলে উঠি, কেন করছেন এমনটা আপনি আমার সাথে? আমার এমন কথায় উনি উনার অন্য হাতে আমার গালের সাইড করতে করতে বলে উঠে, তুমিটা আমার একমাত্র অপশন। তাই তোমাকে ঘিরেই আমার সবকিছু। মানে? কনফিউজড হয়ে। আমাকে কনফিউজড হতে দেখে উনি আমাকে ঝুলন্ত অবস্থায় রেখে আমার কপালে নিজের কপাল টিকিয়ে বলে উঠে, মানেটাই তো তোমাকে খুঁজতে হবে। আর এখন ডিস্টার্ব করো না, বউয়ের কাছে এসেছি, অন্য কোথাও নয়। উনার এমন কথায় মুহূর্তে চুপ করে যায় আমি। হ্যাঁ, উনি উনার বউয়ের কাছে এসেছে, অন্য কোথাও নয়। তাহলে এত কিসের আপত্তি আমার উনাকে নিয়ে? এই জন্য হয়তো আমার শরীর ও মন বারবার উনাকে সাদরে গ্রহণ করছিল। কোনো রকম বাধা দিতে মন চাচ্ছিল না আমার। উনি আমাকে চুপ করতে দেখে মুহূর্তে আমাকে কোলের তুলে নেই উনার। পরে আমাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে তাকের ওপর বসিয়ে দিয়ে আয়না ওপর নিজের একটা হাত রেখে আমার দিকে ঝুঁকে পড়ে। আমি আয়নার সাথে মিশে উনার দিকে তাকায় কাতর দৃষ্টিতে। উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, খুব বেশি সুন্দর লাগছে বউ। তোমাকে এই সাজে সজ্জিত করার ইচ্ছা ছিল অনেক দিনের, যেটা আজ পূরণ করলাম। অবশ্য ইচ্ছা এইভাবে পূরণ করার কথা ছিল না, কিন্তু তোমার জন্য এইভাবে পূরণ করতে হচ্ছে আমাকে। উনার কথা পিষ্টে সাথে সাথে প্রশ্ন করে বলে উঠি, আপনার পছন্দে আজ আমাকে এইভাবে সাজানো হয়েছে? আমার সাজটা কি আপনার দেওয়া? আমার এমন কথায় উনি স্মিত হেসে বলে উঠে, কি করি বলো তো, বউটা তো আমার, তাই দায়িত্বটাও আমারই। তাই পছন্দে সাজানোর সাথে সাথে বউকে হলুদও লাগাতে চলে এসেছি। যদি কেউ চলে আসে রুমে তো? আমার এমন প্রশ্নটা হয়তো পছন্দ হলো না উনার। তাই তো উনি সাথে সাথে হালকা বিরক্তি নিয়ে বলে উঠে, কেউ আসবে না এখানে, সব ব্যবস্থা করেই এসেছি। কেউ আসবে না? কেন, কেউ আসলে তুমি হ্যাপি হবে নাকি? সবার সামনে স্বামীর হাতে হলুদ লাগাতে চাও নাকি? যদি চাও তাহলে চলো আমার সাথে বাহিরে। আমি তো সেটাই চাই, শুধু তোমার জন্য পারছিলাম না সেটা করতে। বউ আমার, তাই আমার কোনো কিছুতেই আপত্তি নেই, চলো। কথাটা বলেই উনি আমাকে ধরতে যাবে, আমি সাথে সাথে উনাকে নাহুচ সুরে বলে উঠি, না না, আমি বাহিরে যাব না। আমার এখানে কোনো সমস্যা নেই। আমার নাহুচ করাতে হয়তো উনি কিছুটা কষ্ট পেয়েছে। তাই তো উনি নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে ঠিক করে নিয়ে আস্তে করে বলে উঠে, তুমি কখনো বুঝতে চাওনি আমি কি চাই। তবে এতটাও দেরি করো না আমাকে বুঝতে, যার ফল প্রসূত তোমাকে না হারাতে হয় আমাকে। তোমার একটা হ্যাঁ করাতে আমি দুনিয়া এক করে দিব। কিন্তু তোমাকে আমার জন্য প্রথমে হ্যাঁটা করতে হবে। তোমার হ্যাঁটা ছাড়া আমিও একটা কদমও নড়ব না। আর এত যদি তোমাকে হারাতেও হয় আমার, তারপরও আমি চুপ থাকব। মনে রেখে তোমার হ্যাঁটাই হবে আমার পরবর্তী পদক্ষেপ। উনার এমন মার প্যাঁচ কথায় আমি স্তব্ধ হয়ে যায়। উনি আমাকে কি বুঝাতে চাইছে সেটাই বুঝতে পারছি না। আমি কিসের জন্য হ্যাঁ করব তাও ঠিক করে বুঝতে পারছি না। উনি কি আমাকে উনার বউ হিসাবে নিতে চাইছে নাকি আমাকে অন্য কোনো ইশারা পড়ছে?
আমি দ্বিধাভক্ত হয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকি জায়গায়, উনার দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থেকে। উনাকে বলার মতো কিছুই ছিল না আমার। উনি আমাকে চুপটি করে বসে থাকতে দেখে উনার ডান হাত দিয়ে আস্তে করে আমার চুলের খোপা খুলে দিতে থাকে। আমি তখনও চুপ করে বসে থেকে উনার কাছে সুমতি জানাচ্ছিলাম। উনি আমার সম্পূর্ণ চুলের খোপাটি খুলে দিতেই আমার চুলগুলো সব এলোমেলো ভাবে আমার মুখের ওপর আছড়ে পড়ে। আমার মুখের ওপর এলোমেলো ভাবে চুল পড়তেই উনি আবারও নিজের হাতে সেই চুলগুলো আমার মুখের ওপর থেকে নরম হাতে আস্তে আস্তে সেইগুলো কানের পিছনে গুছিয়ে দিতে থাকে। পরে উনার ডান হাতে আমার গালের সাইড করে গলা স্পর্শ করে, সেখানটায় নিজের ঠোঁট স্পর্শ করে। আমি কেঁপে ওঠে, এক হাতে উনার কাঁধ জড়িয়ে ধরে ও অন্য হাতে উনার চুলের মুষ্টি শক্ত করে আঁকড়ে ধরি নিজের সাথে। উনি আমাকে এমন করতে দেখে পরপর আরও কয়েকটি চুমু খায় আমার গলায়। চলবে গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। পঞ্চম পর্ব।